স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারটা যেটা ছিল সেটা টোটালটা কমপ্লিট করে দিয়েছিলাম। এবার কন্টিনিউটি চ্যাপ্টারের মধ্যে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। দুটো চ্যাপ্টার একসঙ্গেই আছে, যে কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। আচ্ছা, আজ তোমাদের যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতা, মানে ডিফারেন্সিয়েবিলিটি। দেখো, এখানেও তোমাদের থিওরি আছে। তোমাদের কন্টিনিউটি চ্যাপ্টারে যেমন থিওরি ছিল, এখানেও তোমাদের ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারেও সেরকম ভাবে থিওরি আছে, যে কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে, অন্তর্কলন যোগ্য হবে, কোন পয়েন্টে অন্তর্কলন যোগ্য হবে না, সেই সমস্ত কিছু আমরা এখানেও আলোচনা করব। তো দেখো, চ্যাপ্টারটার নাম কি? অন্তর্কলন যোগ্যতা। দেখো, অন্তর্কলন যোগ্যতা মানে কি? দেখো লিখছি, দেখো, অন্তর্কলন যোগ্যতা। আচ্ছা, ইংরেজিতে এর মানে কি? অন্তর্কলন যোগ্যতা মানে হচ্ছে ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি। দেখো, অন্তর্কলন যোগ্যতা মানে কি? দেখো, এখানে যদি দুটো পার্টে ভাগ করো, এখানে অন্তর্কলন যোগ্যতা মানে কি? এখানে দেখো, একটা হচ্ছে অন্তর্কলন আর একটা হচ্ছে যোগ্যতা। ঠিক আছে? তাহলে অন্তর্কলন যোগ্যতা মানে কি? একটা যদি দুটো পার্টে ভাগ করি, তাহলে একটা পার্ট হবে কি অন্তর্কলন, আর একটা হবে যোগ্যতা। যোগ্যতা মানে কি? কোনো একটা কাজ করার যোগ্যতা। তাহলে কি বললাম? এখানে যোগ্যতা বলতে কি? অন্তর্কলন হওয়ার যা যোগ্যতা আছে, তখনই বলবো কোন একটা পয়েন্টে ফাংশনে যদি অন্তর্কলন হওয়ার কি থাকে, যোগ্যতা থাকে, তাহলে বলবো কি ওই পয়েন্টে ফাংশনটা কি হবে? অন্তর্কলন যোগ্য হবে। ঠিক আছে? তো অন্তর্কলন মানে কি? অন্তর্কলন মানে হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ। আর যোগ্যতা মানে কি? মানে যোগ্যতা। মানে কোনো পয়েন্টে একটা ফাংশনে যদি ডেরিভেটিভ হওয়ার যোগ্যতা থাকে, তাহলে বলবো ওই পয়েন্টে ফাংশনটা কি হবে? অন্তর্কলন যোগ্য হবে। যেমন ইংরেজিতে দেখো, ইংরেজিতে যদি এখানে দুটো পার্টে ভাগ করি, ইংরেজিতে অন্তর্কলন যোগ্যতা, ইংরেজি ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি দুটো যদি ভাগ করি, একটা হচ্ছে এবিলিটি আর একটা হচ্ছে ডিফারেন্সি। তাহলে এইটার মানে হচ্ছে ডেরিভেটিভ। ডিফারেন্সিয়ে মানে কি? ডেরিভেটিভ। ডেরিভেটিভ। আর এবিলিটি মানে কি? যোগ্যতা। মানে এবিলিটি লিখছি। এবিলিটি মানে কি? যোগ্যতা। কোন একটা পয়েন্টে যদি ডেরিভেটিভ হওয়ার যদি যোগ্যতা থাকে, তাহলে ওই পয়েন্টে কি বলবো? ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলবো। ওকে? ডিফারেন্সিয়েবল কাকে বলবো? ডিফারেন্সিয়েবল কোন একটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না হবে না কি করে জানবো? যদি ওই পয়েন্টে ফাংশনটার ডেরিভেটিভ কি হয়? এবিলিটি হয়। মানে ডেরিভেটিভ হওয়ার যদি যোগ্যতা থাকে ওই পয়েন্টে, তাহলে ফাংশনটা ওই পয়েন্টে কি হবে? ডিফারেন্সিয়েবল হবে। লিখে রাখতে পারো যে অন্তর্কলন যোগ্য কখন হবে? অন্তর্কলন যোগ্য তখনই হবে কোনো পয়েন্টে অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য হবে। অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য মানে ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল মানে অন্তর্কলন যোগ্য হবে ইফ ওই পয়েন্টে যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে। যদি ডেরিভেটিভের মান বের করা যায়, ডেরিভেটিভ এক্সিস্ট করে, ডেরিভেটিভ এক্সিস্ট হয়, তবেই ওই পয়েন্টে কি বলবো? ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তো দেখো, অন্তর্কলন যোগ্য মানে কি? অন্তর্কলন যোগ্য মানে কোনো পয়েন্টে ডেরিভেটিভের যদি যোগ্যতা থাকে, মানে ডেরিভেটিভ যদি বের করা যায়। তাহলে এখানে একটা দেখো ওয়ার্ড আসছে ডেরিভেটিভ। ডেরিভেটিভ বের করা গেলেই তবেই বলবো সেই পয়েন্টটা অন্তর্কলন যোগ্য। তাহলে এই যে ডেরিভেটিভটা, তো ডেরিভেটিভ জিনিসটা কি আগে একটু জানতে হবে। তো ডেরিভেটিভ জিনিসটা হচ্ছে তোমরা ক্লাস 11-এ পড়ে আসছো। তো ক্লাস 11-এ কোন একটা ফাংশন ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করবো সেটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো। তো তা সত্ত্বেও আমি এখানে যেহেতু অন্তর্কলন চ্যাপ্টারের ডেরিভেটিভ জিনিসটা লাগবে, তো ডেরিভেটিভ জিনিসটা কি হালকা এখানে বলে দিচ্ছি। তো হেডিং দাও যে হোয়াট ইজ ডেরিভেটিভ। হোয়াট ইজ ডেরিভেটিভ। ডেরিভেটিভ জিনিসটা কি সেটা এখানে একটু আলোচনা করছি। আচ্ছা, এটা আমি পুছে দিচ্ছি। দেখো, ডেরিভেটিভটা কি? ডেরিভেটিভ হচ্ছে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করা যায়। ধরো একটা ফাংশন y ইকুয়াল টু fx, ধরো let y ইকুয়াল টু fx be a function, let y ইকুয়াল টু fx be a function। এটা একটা ফাংশন। তাহলে এর আমি যদি ছবি আঁকি, দেখো
এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরো ওয়াই ইকাল টু এফ এক্স একটা হচ্ছে কার্ভ, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এফ এক্স হচ্ছে একটা কার্ভ, ওয়াই ইকাল টু এফ এক্স হচ্ছে এটা একটা কার্ভ। ঠিক আছে, দেখো কোন একটা পয়েন্ট, ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা হচ্ছে ধরো এক্স, এখানে এক্স এর স্থানাঙ্ক ধরলাম এক্স। তো এই এক্স এর স্থানাঙ্কের সাপেক্ষে এইখানে বিন্দুটা কত হবে, এইখানে হচ্ছে ধরো এখানে এ পয়েন্ট, এ পয়েন্ট, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে এক্স কমা এফ এক্স। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে এক্স কমা এফ এক্স। এই বিন্দুতে এইখান থেকে যদি এর সাপেক্ষে যদি এখানে এই বিন্দুটা নির্ণয় করি, তাহলে এই ওয়াই ইকাল টু এফ এক্স এ এইখানে বিন্দুটা কত হবে, এখানে এক্স এর মান এক্স ধরলাম, ধরো 5, এখান থেকে আর দূরত্ব কত 5, তাহলে এই বিন্দুটা কত হবে 5 কমা এফ অফ 5 হবে, কারণ ফাংশনটা কত ওয়াই ইকাল টু এফ এক্স। তাহলে এখানে ওয়াই স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করবো, ওয়াই ইকাল টু এক্স এর জায়গায় এক্স এর স্থানাঙ্কটা পুট করে দেবো। তাহলে এখানে যদি এক্স এর স্থানাঙ্ক 5 হয়, এখান থেকে আর দূরত্ব যদি 5 হয়, তাহলে এখানে কত 5 কমা এফ অফ 5, যেহেতু এখানে বিন্দুটা এক্স, তাহলে এখানে কত এক্স কমা এফ এক্স। কোন একটা সময় পর ধরো এখানে বিন্দুটা এখানে এইচ দূরত্বে কিছুটা দূরত্ব কি ধরলাম এইচ, এখানে এক্স ছিল, এইচ এইচ দূরত্ব পরে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে এক্স প্লাস এইচ, এখান থেকে আর দূরত্ব কত হবে এক্স প্লাস এইচ, এখান থেকে এত দূরত্ব যদি 5 হয়, এখান থেকে এত দূরত্ব কত হবে 5 প্লাস এইচ। ঠিক আছে, তো এই বিন্দুর সাপেক্ষে এইখানে স্থানাঙ্ক কত, দেখো এখান থেকে যদি লম্ব টানি তাহলে এখানে স্থানাঙ্ক কত হবে, এখানে এক্স প্লাস এইচ, এখান থেকে আর দূরত্ব কত এক্স প্লাস এইচ, তারপরে এখান থেকে আর দূরত্ব ওয়াই স্থানাঙ্ক, তাহলে এখানে কত হবে এক্স প্লাস এইচ কমা এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই বিন্দুতে এক্স এর স্থানাঙ্ক কত হবে এক্স প্লাস এইচ, ওয়াই স্থানাঙ্ক এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এখানে দেখো এখানে এক্স এর স্থানাঙ্কটা কতটা বৃদ্ধি পেয়েছে বলো, ফাংশনে এক্স কতটা বৃদ্ধি পেয়েছে, ছিল এতটা, হয়ে গেছে এখান থেকে এতটা, তাহলে এক্স কতটা বাড়ছে এইচ বাড়ছে। তাহলে লিখবে যে এক্স এর বৃদ্ধি সমান এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে এখানে এক্স এক্স কেটে যাবে সমান এইচ। ঠিক আছে, তো এক্স এর বৃদ্ধি পেয়ে গেলাম। এবার ওয়াই এর বৃদ্ধি দেখো, ওয়াই কতটা ছিল বলতো, ওয়াই ছিল এখান থেকে এতটা, হয়ে গেছে কত এখান থেকে এতটা হয়ে গেছে, তাহলে ওয়াই কতটা বাড়ছে দেখো, তাহলে ছিল এতটা, হয়ে গেছে কতটা এতটা হয়ে গেছে ওয়াই, তাহলে ওয়াই কতটা বাড়ছে, এখান থেকে যদি আমরা লাইন টানি, ওয়াই ছিল এতটা মানে এতটা ছিল, তাহলে বাড়ছে কতটা এতটা, তাহলে এই বৃদ্ধিটা কি করে পাবো, এই টোটাল দূরত্ব থেকে এইটাকে বাদ দিয়ে দেবো, কি বললাম এইখান থেকে এই দূরত্ব থেকে এই দূরত্বটা বাদ দিলেই কি হবে এই বৃদ্ধিটা পেয়ে যাবো। তাহলে ওয়াই এর বৃদ্ধি কত হবে, ওয়াই এর বৃদ্ধি সমান, দেখো তাহলে এইখান থেকে এই দূরত্বটা থেকে এই দূরত্ব বাদ দেবো, এইখান থেকে এই দূরত্ব কত এফ অফ এক্স প্লাস এইচ, এই দূরত্ব হচ্ছে কত, এইখানে দূরত্বটা কত এফ অফ এক্স প্লাস এইচ, এইখান থেকে আর দূরত্ব এফ অফ এক্স প্লাস এইচ, আর এইখান থেকে আর দূরত্ব কত এফ এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ থেকে কাকে বাদ দেবো এফ এক্স বাদ দেবো, তবেই কি হবে এই বৃদ্ধিটা পাবো। তাহলে ওয়াই এর বৃদ্ধি কত হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। ঠিক আছে, তো এটাই হচ্ছে ওয়াই এর বৃদ্ধি। এবার চলে আসো, এবার বের করব ওয়াই এর বৃদ্ধি ডিভাইডেড বাই এক্স এর বৃদ্ধি, ওয়াই এর বৃদ্ধি ডিভাইডেড বাই এক্স এর বৃদ্ধি কত হয় বলতো, ওয়াই এর বৃদ্ধি কত এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এক্স এর বৃদ্ধি কত এখানে এইচ। ঠিক আছে, তো এখানে কি করলাম ওয়াই এর বৃদ্ধি আর এক্স এর বৃদ্ধির অনুপাত বের করলাম। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে ওয়াই এর বৃদ্ধি ডিভাইডেড বাই এক্স এর বৃদ্ধি বের করলাম, এটাই কি বলতো, এটাই হচ্ছে ওয়াই এর বৃদ্ধির পরিমাণ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, এটাই কি, এটা হচ্ছে দেখো ওয়াই এর বৃদ্ধির পরিমাণ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, অ্যাকচুয়ালি এটা কি বলছি বলতো, যখন দেখো যখন এক্স এক্স এর বৃদ্ধি যখন এইচ হচ্ছে, এক্স এর বৃদ্ধি কত এক্স এর বৃদ্ধি যখন এইচ হচ্ছে, তখন ওয়াই এর বৃদ্ধি কত বলতো, ওয়াই এর বৃদ্ধি এটা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, যখন এক্সটা কত বাড়ছে এইচ পরিমাণ বাড়ছে,
তখন ওয়াই কত বাড়ছে বলতো, ওয়াই বৃদ্ধি হচ্ছে এইটা। তাহলে এক্স যখন 1 হবে, 1 বাড়লে ওয়াই কতটা বাড়বে বলো, ওই কি নিয়মে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তাহলে একক দৈর্ঘ্যে যে বৃদ্ধি হয় তাকে কি বলা হয়, ওয়াই এর বৃদ্ধির হার বলা হয়। এখানে ওয়াই এর বৃদ্ধির হার কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে ওয়াই এর বৃদ্ধির হার। দেখো আমরা অ্যাকচুয়ালি কি বলতো, আমরা বেগ কি পড়েছি বলতো, আমরা বেগ সমান কি জানি বলতো, বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। অ্যাকচুয়ালি বেগের সংজ্ঞায় কি ছিল বলতো, একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তাকেই বলা হয় বেগ। ঠিক এখানেও ওইরকম, এটা হচ্ছে একক দৈর্ঘ্যে একক এক্স এর বৃদ্ধিতে ওয়াই এর যে বৃদ্ধি হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে ওয়াই এর বৃদ্ধির হার, এটা অ্যাকচুয়ালি ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে, বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে একক একক এক্স এর বৃদ্ধিতে ওয়াই এর যে বৃদ্ধি হচ্ছে সেটাই হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো, যদি আমাদের এই বৃদ্ধিটা এখানে এক্স কতটা বাড়ছে বলতো, এক্স ছিল এতটা, এখান থেকে এতটা ছিল, বাড়ছে কত, এইচ বাড়ছে। যদি বৃদ্ধিটা একদম ক্ষুদ্র হয়, কি বললাম, এখানে যে এক্স এর যে বৃদ্ধিটা এই এতটা হয়েছে, এইচ হয়েছে, এই এইচ আমরা বাড়ালাম না, এক্স এর বৃদ্ধিটা খুব সামান্য করলাম, মানে কি এইচ এক্স এর বৃদ্ধি কত, এইচ, এইচ এর বৃদ্ধিটা যদি একদম ক্ষুদ্র হয়, একদম ক্ষুদ্র বলতে প্রায় 0.0000001 যদি ধরা হয়, মানে কি প্রায় যদি জিরো ধরা হয়, মানে এই যে এতটা বাড়ছে এটা নয়, জাস্ট হালকা বাড়লো, প্রায় জিরোর কাছাকাছি বৃদ্ধি পেল, তখন কি হবে দেখো, এস টেন্স টু জিরো হলে তখন এই অনুপাতটা কি হবে দেখো, এই অনুপাতটা দেখো, তখন এটাকে আমরা এইচ টেন্স টু জিরো দিয়ে লিখছি, মানে এইচ টেন্স টু যে জিরো হচ্ছে সেটা আমরা কিভাবে দেখাবো, এই ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে যে মানটা পেয়েছি, মানে ওয়াই এর বৃদ্ধি ডিভাইড বাই এক্স এর বৃদ্ধির যে অনুপাতটা পেয়েছি, সেই অনুপাতের মানটা কত হবে, যে সেই অনুপাতের ভ্যালুটা কত হবে যখন এইচ টেন্স টু জিরো হবে, মানে বৃদ্ধির হারটা ক্ষুদ্র হলে তখন এই অনুপাতটা কি হবে সেটা আমরা লিমিট দিয়ে দেখাবো। লিমিট এখানে কিছুই নয়, লিমিট যে এইটা যে ভ্যালুটা আমরা এখানে দেখাচ্ছি যে এইচ টেন্স টু জিরো, এটা যে মুখে বলছি সেটা আমরা লিমিটের ভাষায় লিখতেছি, যে এটার মানে হচ্ছে এইচ টেন্স টু জিরো হলে তখন এই অনুপাতটা কি হবে সেটাই দেখাচ্ছি আমরা। তো এইচ টেন্স টু জিরো হলে তখন এর অনুপাতটা কত হবে দেখো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। যখন এইচ টেন্স টু জিরো হবে তখন ওয়াই এর বৃদ্ধি ডিভাইড বাই এক্স এর বৃদ্ধির যে রেজাল্ট আসবে, যে মানটা পাবো সেটাই হচ্ছে ডেরিভেটিভ, এটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, ডেরিভেটিভ কিছুই নয়, ডেরিভেটিভটা কি, ওয়াই এর বৃদ্ধি ডিভাইডেড বাই এক্স এর বৃদ্ধির অনুপাতটাকে ডেরিভেটিভ তখনই বলবো যখন এক্স এর বৃদ্ধিটা কি হচ্ছে, টেন্স টু জিরো হচ্ছে, এক্স এর বৃদ্ধিটা এখন ক্ষুদ্র হয়, তখন তার অনুপাতটাকে বলা হয় ডেরিভেটিভ। ওকে, আচ্ছা তাহলে এটাই কি, এটা হচ্ছে ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ওয়াই এর বৃদ্ধির হার, এটাও ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে, ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে। ওকে, তাহলে এটাকেই আমরা ডেরিভেটিভ বলবো, তাহলে এটাকে কি বলবো, ডেরিভেটিভ অফ ওয়াই, কার ডেরিভেটিভ হচ্ছে, ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে ডেরিভেটিভ অফ ওয়াই, ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, আচ্ছা ডেরিভেটিভকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডিআই বাই ডিএক্স, এই যে ডেরিভেটিভ লিখছি একটা ডিনোট কি করা হয়, ডিনোট ডিনোট কি দিয়ে ডিনোট করা হয়, ডিআই বাই ডিএক্স দিয়ে ডিনোট করা হয়, যেটা আমরা এখানে লিখেছি দেখো। আচ্ছা এবার তোমাদের মনে কোশ্চিন হতে পারে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ, এটাকেও লিখছি ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে, যখন এইচ টেন্স টু জিরো হচ্ছে তখন এর অনুপাতটাকেও লিখছি ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে। তাহলে দুটো কি সেম, হ্যাঁ দুটো সেম, প্রায় সেম। এটা কি বলতো, এটা হচ্ছে এভারেজ, এটা হচ্ছে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, এটা হচ্ছে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, আর হচ্ছে ইনস্ট্যান্ট, এটা হচ্ছে ইনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। ঠিক আছে,
এটার বৃদ্ধি যখন এক্স এর বৃদ্ধি বেশি হবে তখন এই অনুপাতটাকে বলা হবে এভারেজ রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। আর এক্স এর বৃদ্ধি যখন একদম ক্ষুদ্র হবে, টেন্ডস টু জিরো হবে, তখন ইনস্ট্যান্ট রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, যেটাকে আমরা ডেরিভেটিভ বলি। ওকে, আচ্ছা, এটাই ডেরিভেটিভ, এটাই তোমরা ক্লাস 11-এ শিখে আসছো। তো এখানে ডেরিভেটিভ জিনিসটা কাজে লাগবে বলে আমি একটু বলে দিলাম যে ডিআই বাই ডিএক্স মানে কি, লিমিট এস টেন্ডস টু জিরো ওয়াই এর বৃদ্ধি ডিভাইড বাই এক্স এর বৃদ্ধি, এর অনুপাতটাকে আমরা ডেরিভেটিভ বলবো যখন এক্স এর বৃদ্ধিটা কি হবে, খুব ক্ষুদ্র হবে, টেন্ডস টু প্রায় জিরো হবে। ওকে, আচ্ছা, তোমরা একটা ভাষা শিখে এসছি যে স্যারেরা লিখে দেখবে ডিফারেন্সিয়েশন লিখে, কোথাও ডেরিভেটিভ লিখে, ঠিক আছে, দুটো দেখো। এটা আমরা কি বললাম বলতো, এটা হচ্ছে ডেরিভেটিভ বের করলাম। এটা কি করলাম, এই যে রেজাল্টটা বাড়ালো লিমিট এস টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইড বাই এইচ, এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ডেরিভেটিভ। এটা হচ্ছে ডেরিভেটিভ, ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। এই ডেরিভেটিভ বের করার জন্য যে টোটাল যে প্রসেসটা করেছি, এই যে এত বড় প্রসেসটা করেছি, এই টোটাল প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এই যে টোটাল প্রসেসটা করেছি, এই গোটা প্রসেসটা, এই গোটা প্রসেসটাকে বলবো আমরা কি, ডিফারেন্সিয়েশন। এই টোটাল প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল প্রসেস, টোটাল প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে ডেরিভেটিভ আলাদা, ডিফারেন্সিয়েশন আলাদা। ডিফারেন্সিয়েশনটা কি, ডেরিভেটিভ বের করার জন্য যেসব আমরা প্রসেস করি সেই প্রসেসটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এবার দেখো তোমাদের ডেরিভেটিভ জিনিসটা কি সেটা আমরা বুঝালাম। এটা যে বুঝালাম এটা হচ্ছে অ্যালজেব্রিক্যালি ডেরিভেটিভ জিনিসটা কি সেটা আমি বুঝালাম, যে অ্যালজেব্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়, ডেরিভেটিভ বলতে ওয়াই এর বৃদ্ধির হার এক্স এর সাপেক্ষে বোঝায়। এবার যদি বলা হয় জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়, হেডিং দাও জিওমেট্রিক্যাল, অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায় দেখো। আচ্ছা, জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়, এটা পড়ানোর আগে আমরা তোমাদের এই জিওমেট্রিক্যালি করানোর আগে, এই জিওমেট্রিক্যালি করাতে গেলে আমাদের প্রবণতা জিনিসটা কি জানতে হবে, তারপরে আমরা জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায় সেটা আমরা পড়াবো। প্রথমে দেখো প্রবণতা জিনিসটা কি আগে শিখো, হেডিং দিবে যে প্রবণতা। প্রবণতা কি, প্রবণতা দেখো, প্রবণতা বলতে কোন একটা সরল লেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার ট্যানের মানকেই বলা হয় প্রবণতা, যেটা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো। ধরো একটা সরল লেখা, এই একটা সরল লেখা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এইটা একটা সরল লেখা। এই সরল লেখাটা ধরো এক্স অক্ষের ধনাত্মক দিকে 30 ডিগ্রি কোণ করেছে, কত ডিগ্রি কোণ করেছে, 30 ডিগ্রি কোণ করেছে। তাহলে এর প্রবণতা কত হবে, প্রবণতা সমান যত কোণ করছে তার ট্যানের মানকেই বলা হয় প্রবণতা। যদি থিটা কোণ করে, এটা যদি থিটা কোণ করে, সাপোজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে, থিটা কোণ, তাহলে প্রবণতা কত হবে, প্রবণতা সমান ট্যান থিটা, যত কোণ করবে তার ট্যানের মানকেই বলা হয় প্রবণতা। প্রবণতা নরমালি আমরা এম দিয়ে ডিনোট করি। ঠিক আছে, আচ্ছা, প্রবণতা তোমরা ক্লাস 11-এ পড়ে এসছো, সরল রেখা চ্যাপ্টারে প্রবণতা ছিল। আচ্ছা, যদি দুটো বিন্দু দেওয়া থাকে, সেই দুটো বিন্দুর সাপেক্ষে প্রবণতা কিভাবে নির্ণয় করব, দেখো যদি দুটি বিন্দু দেওয়া থাকে, হেডিং দিবে দুটি বিন্দু দেওয়া থাকলে প্রবণতা নির্ণয়, দুটি বিন্দু থাকলে তার প্রবণতা নির্ণয়। সাপোজ দুটা বিন্দু ধরো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, ধরো এই বিন্দু স্থানাঙ্ক পি ব্র্যাকেটে x1 y1, এই বিন্দু স্থানাঙ্ক কিউ ব্র্যাকেটে x2 y2। তাহলে PQ সরলরেখার প্রবণতা কত হবে, দেখো এখানে PQ সরলরেখাটা যদি অ্যাড করি, এটা দেখো এটা হচ্ছে PQ, তো এই সরলরেখার প্রবণতা কি হবে দেখো, তাহলে PQ সরলরেখার প্রবণতা কত হবে, PQ সরলরেখার
প্রবণতা সমান। দেখো দুটো বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতা নির্ণয় করার জন্য এখানে কি করব, ওয়াই স্থানাঙ্কগুলোর বিয়োগ করব ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। এখানে ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল কত, y1 মাইনাস y2, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল কত হবে, x1 মাইনাস x2। ওকে, তাহলে দুটো বিন্দু থাকলে তার প্রবণতা কিভাবে নির্ণয় করব, ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। অর আচ্ছা, আমরা উপরের লাইনে কি বলছিলাম, প্রবণতা কিভাবে নির্ণয় করা যায়, প্রবণতা যে কোণ করে তার ট্যানের মানকে প্রবণতা নির্ণয় করে, ট্যানের মানটাকেই বলা হয় প্রবণতা। কিংবা দুটো বিন্দু দেওয়া থাকলে তার ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। আচ্ছা, এই কন্ডিশনটা যদি এখানে অ্যাপ্লাই করি, যে এই ধরি এই সরলরেখাটাকে আমরা বর্ধিত করলাম, বাড়ালাম, এটা ধরলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করছে, থিটা কোণ করছে, তাহলে কি হবে, পিকিউ সরলরেখার প্রবণতা সমান tan থিটা ইকুয়াল টু কত হবে, y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এইটাই, যে কোনো সরলরেখার প্রবণতা কিভাবে নির্ণয় করবে, এভাবে যে যে কোণ করবে তার tan এর মানকে প্রবণতা বলা হয়, কিংবা বিন্দু থাকলে তার প্রবণতা এইভাবে নির্ণয় করা হয়, y স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইড বাই x স্থানাঙ্কের বিয়োগফল। এবার চলে আসো যে জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বলতে কি বোঝায়। দেখো একই রকম কোন একটা ফাংশন ধরবে, লেট এ ফাংশন y ইকুয়াল টু fx, লেট এ ফাংশন y ইকুয়াল টু fx, একটা ফাংশন ধরে নিলাম y ইকুয়াল টু fx। আচ্ছা, এই ফাংশনে আমরা ছবি এখানে আঁকছি, দেখো y ইকুয়াল টু fx এর ছবিটা আমরা এখানে আঁকছি। এটা হচ্ছে ও, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। আচ্ছা, y ইকুয়াল টু fx এর ছবিটা আমরা এখানে আঁকছি, দেখো সাপোজ এই একটা কার্ভ, এটা হচ্ছে y ইকুয়াল টু fx কার্ভ, y ইকুয়াল টু fx কার্ভ। এখানে ধরো দুটো বিন্দু আছে, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এইখানে আছে বিন্দুটা ধরো। আচ্ছা, এটা হচ্ছে ধরো পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে এখানে এই পি কিউটাকে যোগ করে দিলাম। ভালো করে দেখো, আমরা একটা y ইকুয়াল টু fx ফাংশন ধরলাম, যে ফাংশনের ছবিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে y ইকুয়াল টু fx ফাংশনের কার্ভ। ঠিক আছে, এখানে দুটো বিন্দু ধরলাম, একটা বিন্দু পি আর একটা কিউ। ধরে নাও পি বিন্দু স্থানাঙ্ক x, এখান থেকে ধরো এই দূরত্বটা হচ্ছে x, এই দূরত্বটা হচ্ছে x, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, x, fx। ঠিক আছে, আচ্ছা এবার ধরো কিউ বিন্দু স্থানাঙ্ক বের করব। ধরো এখান থেকে এই কিউ বিন্দুর এখানে x এর দূরত্ব কত, এখানে ধরো h, এটা কত x প্লাস h, এই দূরত্বটা কত h। ঠিক আছে, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক কত হবে, দেখো এখানে পি বিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করলাম, এখান থেকে x এর দূরত্ব, এখান থেকে y এর দূরত্ব, y এর দূরত্ব কত fx, সেজন্য x, fx। কিউ বিন্দু স্থানাঙ্ক কত হবে, এখান থেকে আর দূরত্ব কত x প্লাস h, আর এখান থেকে আর দূরত্ব কত, এই x এর স্থানাঙ্কটা এখানে y এর জায়গায় পুট করে দেবো, এই x এর জায়গায় পুট করে দেবো, তাহলে এখানে কিউ স্থানাঙ্ক কত হবে, x প্লাস h, f অফ x প্লাস h। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো যে y ইকুয়াল টু fx এর কি লিখবে, y ইকুয়াল টু fx এর পি ও দুটো কিউ বিন্দু নেওয়া হলো, যেখানে পি বিন্দু স্থানাঙ্ক x, fx আর কিউ বিন্দু স্থানাঙ্ক x, h, f অফ x প্লাস h। তাহলে এবার দেখো আমরা পি কিউ লিখে দিবে, যে পি বিন্দু স্থানাঙ্ক কত, x, fx, আর কিউ বিন্দু স্থানাঙ্ক কত, x প্লাস h, f অফ x প্লাস h। আচ্ছা, এবার চলে আসো, এই যে পি কিউ রেখাটা টানলাম, এটা একটা কি, y ইকুয়াল টু fx এর কি বলতো, fx এর একটা জে। ঠিক আছে, যে পি কিউ সরলরেখাটা কি, y ইকুয়াল টু fx এর একটা জে। তাহলে দেখো পি কিউ সরলরেখার সমীকরণ, পি কিউ সরলরেখার জ্যা বের করতে, সরি পি কিউ সরলরেখার প্রবণতা বের করতেছি। দেখো পি কিউ সরলরেখার প্রবণতা সমান, দেখো পি কিউ সরলরেখার আমরা প্রবণতা নির্ণয় করব, যেখানে পি বিন্দু স্থানাঙ্ক এটা, কিউ বিন্দু স্থানাঙ্ক এটা। তাহলে দেখো আমরা এক্ষুনি পড়লাম যে দুটো বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতা কিভাবে নির্ণয় করব, দুটো বিন্দু দেওয়া থাকলে তার প্রবণতা আমরা y স্থানাঙ্কের বিয়োগফল ডিভাইডেড বাই x স্থানাঙ্কের বিয়োগফল। এখানে দুটো বিন্দু কে কে, একটা পি একটা কিউ একটা, তাহলে দুটো বিন্দুই গিভেন আছে এখানে,
তাহলে পি কিউ সরলরেখার প্রবণতা কি হবে? ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল। এখানে ওয়াই স্থানাঙ্ক কত? এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, তাহলে ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল বলতে কত? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে এক্স স্থানাঙ্কের বিয়োগফল কত হবে? এক্স প্লাস এইচ মাইনাস এক্স, এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে এটা কেটে যাবে। অর আচ্ছা, এবার দেখো যদি পি কিউ সরলরেখাটাকে আমরা বৃদ্ধি করি, বাড়াই, এরকম বাড়াচ্ছি, দেখো তোমরা স্ট্রেট হবে, ঠিক আছে? পি কিউ সরলরেখাটাকে আমরা এইভাবে বাড়াচ্ছি, ওকে? এবার দেখো পি কিউ সরলরেখাটা ধরলাম, এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করলো। কত কোণ করলো? থিটা কোণ করলো। তাহলে কোণ থাকলে তখন তার প্রবণতা কিভাবে নির্ণয় করব? যে কোণ করবে তার ট্যানের মানকেই বলবো প্রবণতা। তাহলে এখানে থিটা কোণ করছে, তাহলে পি কিউ সরলরেখার প্রবণতা কত হবে? ট্যান থিটা সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, এতটা বুঝতে পারছো যে কোনো একটা ফাংশনের যে জ্যা থাকে, সেই জ্যায়ের প্রবণতার কন্ডিশন দিয়ে আমরা এখানে প্রবণতা করলাম। এক সাইডে কোণ ধরে প্রবণতা নির্ণয় করলাম, আর দুটো বিন্দু ধরে প্রবণতা নির্ণয় করলাম। দুটো মানই কি হবে? সেম হবে, যেটা আমরা এখানে দেখালাম। আচ্ছা, এবার চলে আসো, যদি এখানে দেখো এইখান থেকে আর দূরত্ব কত? এইচ। এখান থেকে এতটা দূরত্ব ছিল এক্স, এখান থেকে এত দূরত্ব হচ্ছে এক্স প্লাস এইচ, তাহলে কতটা বাড়ছে? এইচ ডিস্টেন্স বাড়ছে। যখন এইচ ডিস্টেন্স বৃদ্ধি পেয়েছে তখন এই বিন্দুর সাপেক্ষে এখানে বিন্দুটা কত? কিউ হচ্ছে, ঠিক আছে? যদি এই বৃদ্ধিটা টেন্ডস টু জিরো হয়ে যায়, মানে কি? এই যে এতটা বাড়ছে, এতটা যে বাড়ছে, এতটা না বেড়ে যদি খুব কম বাড়ে, মানে এটা ছবিতে দেখাচ্ছে এতটা বৃদ্ধি হয়েছে, যদি এই বৃদ্ধিটা যদি খুব কম হয়, মানে এইচ না বেড়ে যদি একদম ক্ষুদ্র বাড়ে, মানে টেন্ডস টু জিরো, তাহলে লিখবে ইফ এইচ টেন্ডস টু জিরো, জিরো হলে, এইচ টেন্ডস টু জিরো হলে, দেখো যদি এইচ টেন্ডস টু জিরো হয়ে যায় তখন কি হবে? দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো এইচ টেন্ডস টু জিরো মানে কি? এইচটা খুব কম বৃদ্ধি হচ্ছে। তাহলে দেখো আমি একটু পাশে ছবি আঁকছি, এইটা হচ্ছে ফাংশন ছিল, এরকম ছিল, তাহলে এইটা ছিল পি কিউ রেখা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এখানে বৃদ্ধি কত? এইচ বাড়ছিল, এই ছবিটাই আমি এখানে আঁকছি। যদি এইচটা যদি কম বৃদ্ধি হয়, ধরো এইচটা এতটা বাড়ছে, এতটা না বেড়ে এইখানটা বাড়লো, এতটা বাড়লো, ভালো করে ছবিতে লক্ষ্য করবে, এই এতটা বাড়লো, তখন এর সাপেক্ষে কিউ বিন্দু কোনখানে হবে? এইখানে হবে, দেখো তখন পি কিউ জ্যাটা এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? যদি এতটা না বেড়ে যদি এইটুকু বাড়ে তখন পি কিউ জ্যাটা কেমন হবে? এর সাপেক্ষে পি কিউ জ্যাটা এরকম আসবে, বুঝে ভালো করে। ফাইনালি প্রথমে কেমন ছিল? পি কিউ জ্যাটা এরকম ছিল, এরকম টাইপের ছিল, তখন বৃদ্ধিটা কত ছিল? এতটা ছিল। যদি পি কিউটা, এই যে বৃদ্ধিটা যখন যখন কম করছি, মানে এতটা করছি, এতটা করছি, তখন যেটা কেমন হয়ে যাচ্ছে? এরকম টাইপের হয়ে যাচ্ছে, দেখো আরো কম করছি, বৃদ্ধিটা এইখানে করছি, তখন যেটা কেমন হয়ে যাচ্ছে? এরকম টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে? যখন একদম এইচটা এইখানে চলে আসবে, একদম এর কাছে, মানে এইচটা এত দূরে নয়, মানে এইখানে নয়, মানে একদম এইটুকু, বৃদ্ধিটা একদম ক্ষুদ্র, যতটা ভাবছি তার থেকেও ছোট, তখন কি হবে? এই জ্যাটার, আচ্ছা দাঁড়া এইখানে করছি, এইখানে আসলে কত হবে? তখন একটা জ্যা থাকবে, তখনও জ্যা থাকবে। যদি একদম এইখানে চলে আসে তখন জ্যাটা কি হয়ে যাবে? এরকম টাচ করে চলে যাবে। যদি এইচ টেন্ডস টু জিরো করে দিই, মানে এইচটার মানটা যদি ক্রমশ এদিকে নিয়ে আসি, ছিল এইখানে, দেখো ভালো করে লক্ষ্য করে, ছিল এইখানটাতে, তখন পি কিউ জ্যাটা কেমন ছিল? এরকম ছিল পি কিউ জ্যাটা। যত এইচ এর মান কমাচ্ছি তখন কিউ বিন্দুটা তখন দেখবে প্রথম এইখানে চলে আসবে, তখন জ্যাটা কি হয়ে যাবে? এরকম টাইপের হয়ে যাবে। আবার যখন এই যে এখানে নিয়ে আসবে তখন কিউ বিন্দুটা এর সাপেক্ষে কিউ বিন্দু কোনখানে আসবে? এইখানে আসবে, তখন জ্যাটা এরকম হয়ে যাবে, ঠিক আছে? যখন এইচটা এইখানে চলে আসবে, একদম সামনে চলে আসবে, তখন কিউ বিন্দুটা কোনখানে হবে? এইখানে হয়ে যাবে, তখন কিউ বিন্দুটা কিরকম হয়ে যাবে? এইখানটাতে চলে আসবে, দেখো এই জায়গাটায় চলে আসবে একদম, যখন এইচটা এইখানে আসবে তখন কিউ বিন্দুটা এইখানে চলে আসবে, তখন পি কিউ জ্যাটা কেমন হয় বলতো? এরকম টাইপের হয়ে যাবে পি কিউ জ্যাটা, তখন পি কিউ জ্যা জ্যা থাকবে না, কিসে কনভার্ট হয়ে যাচ্ছে বলতো? একটা স্পর্শকে কনভার্ট হয়ে যাচ্ছে,
ঠিক আছে, যখন h টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে তখন কিউ বিন্দুটা এইখানে ছিল, কিউ বিন্দুটা এইখানে ছিল, যখন h ক্রমশ ছোট করছি এইখানে আসছে, তখন কিউ বিন্দু কোনখানে আসবে, এইখানে আসবে। যখন এইচটা বৃদ্ধিটা এইটুকু হবে তখন কিউ বিন্দুটা এইখানে আসবে, তখন জ্যা এরকম আসবে, তখনও জ্যা পাবো। যখন এইখানে আসবে তখন জ্যা এইখানে থাকবে, তখনও জ্যা পাবো। যখন এইখানে আসবে তখনও জ্যা থাকবে। যখন একদম এই এক্স এর একদম পাশে থাকবে, প্রায় এক্স এর সঙ্গে মিশে যাবে, তখন এইখানে এই কিউ বিন্দুটা এইখানে চলে আসবে। তখন এই যে জ্যাটা আঁকবো, তখন এই জ্যাটা পি কিউতে কি হয়ে যাবে বলতো, স্পর্শকে কনভার্ট হয়ে যাবে। যেটা আমরা দেখো এখানে দেখালাম, এই স্পর্শকটা কিসে কনভার্ট হয়ে গেল, একটা এই জ্যাটা তখন স্পর্শকে কনভার্ট হয়ে গেল। ওকে, তাহলে এখানে লিখবে যখন h টেন্ডস টু 0 হলে তখন কি হবে, কিউটা কোথায় চলে যাবে, কিউটা দেখবে, কিউ আর এখানে থাকবে না, কিউটা কোথায় চলে আসবে, কিউ টেন্ডস টু পি তে চলে আসবে, কিউটা পি এর কাছে চলে আসবে। ওকে, যখন কিউটা পি এর কাছে চলে আসবে তখন কি হবে বলতো, পি কিউ জ্যাটি মানে পি কিউ যে কিসে কনভার্ট হয়ে যাবে বলতো, একটি স্পর্শকে কনভার্ট হয়ে যাবে, স্পর্শক, স্পর্শক হয়ে যাবে, পি কিউ যেটা স্পর্শক হয়ে যাবে। এবং একটু লক্ষ্য করো, যখন পি কিউ জ্যা ছিল তখন কোনটা একটা থিটা ছিল, যখন পি কিউ জ্যাটা স্পর্শকে কনভার্ট হয়ে গেছে তখন কোনটা কিন্তু থিটা থাকবে না। এটা যদি 60 ডিগ্রি হয়, যখন পি কিউ এরকম ছিল 60 ডিগ্রি ছিল, ধরো এটা 60 ডিগ্রি, যখন এরকম হয়ে যাবে তখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 60 ডিগ্রি থাকবে, দেখো কোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তখন কোনটা চেঞ্জ হয়ে যাবে, তখন থিটা থিটা থাকবে না, অন্য কোণে কনভার্ট হয়ে যাবে। ধরো এটা 60 ডিগ্রি তাহলে এটা তখন 30 ডিগ্রি হয়ে যেতে পারে, ধরে নিচ্ছে এই কোণটা তখন সাই হয়ে যাবে। ওকে, যখন কিউ টেন্ডস টু পেয়ে যাবে তখন থিটাটা কিসে কনভার্ট হয়ে যাবে, থিটাটা তখন সাইয়ে কনভার্ট হয়ে যাবে, তখন থিটা কোণ আর থিটা থাকবে না। ওকে, এইবার দেখো এই জায়গাটাতে আমরা লিমিট এস টেন্ডস টু 0 লাগাচ্ছি, এই যে প্রবণতাতে আমরা উভয় পক্ষে লিমিট লাগাচ্ছি। তো ডান দিকে কি লাগাবো, ডান দিকে এক্স এর সাপেক্ষে, মানে এক্স এর বৃদ্ধি কত হবে, এখানে এক্স এর বৃদ্ধি h টেন্ডস টু 0, এই পাশে h টেন্ডস টু 0 লাগাচ্ছি, মানে h টেন্ডস টু 0 হলে তখন এর মানটা কত হবে, সেটাই আমরা লিমিটের ভাষায় লিখছি, যে লিমিট h টেন্ডস টু 0 হলে এর অনুপাতটা দেখো, f of x plus h minus fx divided by h। আর এখানে দেখো h টেন্ডস টু 0 হলে এখানে থিটার সাপেক্ষে ফাংশন এটা আছে, তাহলে এখানে থিটা কত হবে, লিমিট থিটাটা কিসে কনভার্ট হয়ে যাবে তখন, থিটা টেন্ডস টু সাই tan থিটা, অর এখানে লিমিটের যদি কনসেপ্ট লাগাই, এখানে থিটাটা সাই হয়েছে তাহলে কত হবে tan সাই সমান লিমিট। আচ্ছা এটা দেখো তো, এটা কি বলছিলাম বলতো, এটা আমরা অ্যালজেব্রিক্যালি কি বলছিলাম বলো, লিমিট s টেন্ডস টু f of x plus h minus fx ডিভাইড বাই, আচ্ছা এখানে সরি, এখানে h হবে, এখানে কত আছে h আছে h, তার লিমিট s টেন্ডস টু f of x plus h minus fx ডিভাইড বাই, এটাই হচ্ছে আমরা ডেরিভেটিভ বলছিলাম, এটাই হচ্ছে কি di বাই dx। ঠিক আছে, তো দেখো তাহলে ডেরিভেটিভ আমাদের পেয়ে গেলাম। আচ্ছা ডেরিভেটিভটা কার সঙ্গে সমান হচ্ছে বলতো, tan সাই এর সঙ্গে সমান হচ্ছে। আর tan সাই মানে কি, tan সাই মানে এখানে প্রবণতা বোঝায়, কোনো একটা কোণের ট্যানজেন্ট ট্যানের মানকে কি বলা হয়, প্রবণতা বলা হয়। তাহলে এখানে লিখবে এটা কি বোঝাচ্ছে, তাহলে তাহলে এটা বোঝাচ্ছে tan সাইটা কি বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি tan সাইটা পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা বোঝাচ্ছে। tan সাই কি দেখো, এখানে যে tan সাইটা করেছি এটা অ্যাকচুয়ালি কি, এই যে পি বিন্দুতে যে স্পর্শকটা টানছি তার ট্যানের মানটাকে কি বলা হয়, তার ট্যানের মানটাকে স্পর্শকের মানে প্রবণতা বলা হয়। তাহলে ট্যান সাইটা কি, ট্যান সাইটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শকের প্রবণতা। ওকে, তাহলে আচ্ছা আমরা ডেরিভেটিভ দ্বারা কি নির্ণয় করলাম, ডেরিভেটিভ দ্বারা কোন একটা ফাংশনের ডেরিভেটিভ দ্বারা, এখানে ডেরিভেটিভ দ্বারা কি নির্ণয় করলাম, ডিআই বাই ডিএক্স দ্বারা কি নির্ণয় করা হলো, ডিআই বাই ডিএক্স দ্বারা কোন একটা ফাংশনের ট্যানজেন্টের, তার কোণের ট্যানজেন্টের মান নির্ণয় করা হলো, যেটা হচ্ছে প্রবণতা বলা হয়। তাহলে এটাই কি প্রবণতা, তার ডেরিভেটিভ দ্বারা কোন একটা ফাংশনের কোন একটা বিন্দুতে প্রবণতা নির্ণয় করা যায়। ওকে, তাহলে লিখবে যে ডেরিভেটিভ দ্বারা, ডেরিভেটিভ মানে কি ডিআই বাই ডিএক্স, ডেরিভেটিভ মানে কি ডিআই বাই ডিএক্স দ্বারা কোন ফাংশনের
একটি বিন্দুতে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। ওকে, আচ্ছা, তাহলে এটাই হলো জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ কি রিপ্রেজেন্ট করছে? জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ কোনো একটা পয়েন্টে তার স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায় ডেরিভেটিভ দ্বারা। ওকে, তাহলে অ্যালজেব্রিক্যালি ডেরিভেটিভ কি বোঝায়? অ্যালজেব্রিক্যালি ডেরিভেটিভ বোঝায় y এর বৃদ্ধির হার x এর সাপেক্ষে। আর জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ কি বোঝায়? জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ বোঝায় যে ওই পয়েন্টের যে ট্যানজেন্ট ড্র করব তার প্রবণতা নির্ণয় করা যায় জিওমেট্রিক্যালি। ওকে, আচ্ছা, তাহলে জিওমেট্রিক্যালি আমি বুঝিয়ে দিলাম। এবার যেটা তোমাদের মেন যে জিনিসটা সেটা আমি বলছি, দেখো এবার যে জিওমেট্রিক্যালি ডেরিভেটিভ দ্বারা তো আমরা নির্ণয় করলাম, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো? যে ডেরিভেটিভ দ্বারা আমরা এখানে কি দেখালাম, যে ডেরিভেটিভ দ্বারা কোনো একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। কি বললাম? আবার বলছি, ডেরিভেটিভ দ্বারা কোনো একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে স্পর্শকের কি নির্ণয় করা যায়? দেখো ডেরিভেটিভটা কার সঙ্গে সমান হচ্ছে? ট্যানের মানটা ট্যানের যে কোনটা আছে তার ট্যানের সঙ্গে সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে? যে ডেরিভেটিভ দ্বারা তার স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যাচ্ছে। তাহলে লিখবে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ, কোনো ফাংশনের কোনো বিন্দুতে ডেরিভেটিভ, কোনো বিন্দুতে ডেরিভেটিভ যদি করি, তাহলে ওই ডেরিভেটিভটা কি রিপ্রেজেন্ট করে বলতো? কোনো ফাংশনে কোনো বিন্দুতে ডেরিভেটিভ যদি বের করি, ওই ডেরিভেটিভটা কি রিপ্রেজেন্ট করে বলতো? ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা নির্ণয় করবে। স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। ওকে, তাহলে কোনো ফাংশনে কোনো বিন্দুতে ডেরিভেটিভ বলতে কি? ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। ডেরিভেটিভ করলেই কি হবে? ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা আমরা পেয়ে যাব। এবার দেখো যেটা বলা, কোনো একটা পয়েন্টে যদি স্পর্শকের প্রবণতা পেয়ে যাই, স্পর্শকের প্রবণতা কখন পাবো? যখন স্পর্শক কি করবে? এক্সিস্ট করবে, যখন স্পর্শকটা ড্র করা যাবে। তাহলে এখানে স্পর্শকের প্রবণতা যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে অবশ্যই বলতে পারি স্পর্শক এক্সিস্ট, মানে স্পর্শক ড্র করা যাচ্ছে। স্পর্শক ড্র করা গেলেই তো তবেই তো স্পর্শকের প্রবণতা পাবো। তাহলে স্পর্শকের যদি প্রবণতা পাই, তাহলে ওখানে কি বলতে পারি? ওখানে অবশ্যই স্পর্শক এক্সিস্ট করছে, মানে স্পর্শক ড্র করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো পয়েন্টে ডেরিভেটিভ থাকা মানে কি? ওই পয়েন্টে কি হবে? স্পর্শক এক্সিস্ট করবে। তাহলে এখান থেকে কি বলতে পারি? কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ থাকে, তাহলে ওই পয়েন্টে কি হবে? স্পর্শক এক্সিস্ট করবে, মানে স্পর্শক অঙ্কন করা যাবে। ওকে, তো ঠিক এর আমি বিপরীতভাবে কি বলতে পারি? বিপরীতভাবে আমি এটা বলতে পারি, কোনো পয়েন্টে যদি স্পর্শক এক্সিস্ট করে, আবার বলছি, কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ থাকে, তাহলে ওইখান থেকে কি বলতে পারি? ডেরিভেটিভ মানে কি? ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা গেল। স্পর্শকের যদি প্রবণতা নির্ণয় করা যায়, তাহলে ওখান থেকে কি বলতে পারি? স্পর্শক এক্সিস্ট করবে। ওকে, তাহলে ডেরিভেটিভ থাকলে ওই পয়েন্টে কি থাকবে? স্পর্শক থাকবেই। এর বিপরীত ক্রমে আমরা বলতে পারি, এর বিপরীত ক্রমে, আবার বলছি, এর বিপরীত ক্রমে বলতে পারি, কোনো পয়েন্টে যদি স্পর্শক এক্সিস্ট করে, মানে কি? কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, এক্সিস্ট মানে কি? ড্র করা যায়, তাহলে ওই পয়েন্টে অবশ্যই ডেরিভেটিভ হবে। ওই পয়েন্টে ডেরিভেটিভ নির্ণয় করা যাবে। কি বললাম? কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, মানে এক্সিস্ট হয়, তাহলে ওই পয়েন্টে অবশ্যই ফাংশনটা ডেরিভেটিভ হবে, মানে ডিফারেন্সিয়েবল হবে। তা লিখবে যে কোনো পয়েন্টে, মানে এর বিপরীত আমি বলছি, যে কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, তাহলে ওই পয়েন্টে কি হবে? ডেরিভেটিভ এক্সিস্ট হবে, মানে ডেরিভেটিভ নির্ণয় করা যাবে। তা লিখবে যে কোনো পয়েন্টে, এখানে দেখে দিচ্ছি, তাহলে এখানে কি লিখবে? তাহলে এখান থেকে কি লেখা যায়? কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, স্পর্শক এক্সিস্ট মানে কি? স্পর্শক ড্র করা যায়, স্পর্শক অঙ্কন করা যায়, ড্র করা যায়,
তবে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তবে ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট হবে, মানে ডেরিভেটিভ নির্ণয় করা যাবে, ডেরিভেটিভ এক্সিস্ট হবে। এবার চলে আসো, কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ নির্ণয় করা যায়, আমরা প্রথমেই বলছিলাম যে ডিফারেন্সিয়েবল মানে কি। আমি প্রথমেই কি বলেছিলাম, যে কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল মানে কি, ডিআইএফ, ডিফারেন্সিয়েবল মানে কোনো পয়েন্টে ডেরিভেটিভ হওয়ার কি হবে, অ্যাবেল থাকবে, মানে ডেরিভেটিভ হওয়ার যোগ্যতা থাকবে, ডেরিভেটিভ হওয়ার কি থাকবে, যোগ্যতা থাকবে। যদি কোনো পয়েন্টে ডেরিভেটিভ হওয়ার যোগ্যতা থাকে তাহলে ওই পয়েন্টে কি বলবো, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে কি বললাম, যদি কোনো পয়েন্টের ডেরিভেটিভ যোগ্যতা থাকে, ডেরিভেটিভ যোগ্যতা মানে কি, যদি কোনো পয়েন্টে ডেরিভেটিভ নির্ণয় করা যায় তাহলে ওই পয়েন্টে কি বলবো, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, যদি ওই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট হচ্ছে, তাহলে এখান থেকে কি বলতে, যদি ডেরিভেটিভ এক্সিস্ট হয়ে যায় তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। অর্থাৎ এখানে এক্সিস্ট হয়ে গেছে, তাহলে অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনটি ডিফারেন্সিয়েবল হবে, ফাংশনটি ডিফারেন্সিয়েবল হবে, ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, এই যে পয়েন্টটা লিখালাম, এই পয়েন্টটা ভিভিআই, যে কোনো পয়েন্টে যদি ডেরিভেটিভ নির্ণয় করা যায়, ঠিক আছে, তাহলে ওই পয়েন্টে কি হবে, স্পর্শক এক্সিস্ট করবে। বিপরীত ক্রমে বলা যায়, কোনো পয়েন্টে, কোনো একটা ফাংশনের কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায়, আবার বলছি, কোনো একটা ফাংশনে কোনো একটা পয়েন্ট দিল, ওই পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায় তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। ঠিক আছে, তো দেখো এইটার দ্বারা আমরা অনেক এমসিকিউ, অনেক অঙ্ক সহজেই করে দিতে পারবো। কোনো একটা ফাংশনে আমরা কার্ভ জানি, তো কোনো একটা ওই কার্ভের কোনো একটা বিন্দুতে বললো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা, দেখি যে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কিনা, ওই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করা যায়, মানে যদি স্পর্শক ড্র করা যায়, তাহলে আমরা সহজেই বলে দিতে পারবো যে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। যে পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যাবে সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। ওকে, তাহলে এটাই তোমরা মেন মনে রাখবে, যে কোনো পয়েন্টে যদি স্পর্শক ড্র করা যায় তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। এবার দেখো আমরা কি শিখলাম এতক্ষণ, যে কোনো পয়েন্টের ডেরিভেটিভ মানে কি, ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়। ঠিক আছে, আর ঘুরে কি শিখলাম, যদি স্পর্শক ড্র করা যায় তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তো অ্যাকচুয়ালি ডেরিভেটিভ যে কোনো ফাংশনের স্পর্শকের প্রবণতা নির্ণয় করা যায়, কোনো একটা ফাংশনের প্রবণতা নির্ণয় করা যায়, তা আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো সাপোজ আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরো 2x, একটা সরলরেখাই নিচ্ছি, 2x প্লাস 3y ইকুয়াল টু 12, এই একটা সরলরেখা। ঠিক আছে, তো এই সরলরেখাটা তো আমরা ডেরিভেটিভ করো, যদি এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, d dx অফ 2x প্লাস এটাকে যদি ডেরিভেটিভ করি d dx অফ 3y সমান d dx অফ 12, উভয় পক্ষে ডেরিভেটিভ করছি। আর এখানে যদি ডেরিভেটিভ করি, 2 টাকে যদি বাইরে বের করি তাহলে কত হবে, d dx অফ x থাকবে, প্লাস 3 টাকে যদি বাইরে বের করি d dx অফ y থাকবে। এখানে 12টা সংখ্যা, এর ডেরিভেটিভ কত, 0, তাহলে এখানে কত হবে, 3 ইন্টু dy dx সমান, এটা ওদিকে, আচ্ছা এটার মানটা কত বলতো, 1, এটা কত হবে, 2 ইন্টু 1 সমান 0, তাহলে 3 ইন্টু dy dx সমান 2টা ওদিকে গেলে কত হবে, -2, আর dy বাই dx সমান কত হবে, -2/3। আচ্ছা এখানে ডেরিভেটিভের মানটা কত বাড়ালো, -2/3। আচ্ছা এইটাকে যদি আমরা y ইকুয়াল টু mx প্লাস c এর আকারে কনভার্ট করি, 2x প্লাস 3y সমান 12, এখানে যদি y ইকুয়াল টু mx, 3y ইকুয়াল টু কত হবে, 12 মাইনাস 2x, আর y ইকুয়াল টু কত হবে, -2/3x প্লাস 12/3, আর y ইকুয়াল টু -2/3x প্লাস, এখানে কাটাকাটি করলে 3 4 12। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা y ইকুয়াল টু mx এর সঙ্গে তুলনা করি, y ইকুয়াল টু mx প্লাস c, যেটা তোমাদের ক্লাস 11 এর সরলরেখার সমীকরণ, y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে তুলনা করি, তাহলে এখানে m টা কি হয়, m টা হচ্ছে প্রবণতা। তাহলে এখানে প্রবণতা কত বলতো, এখানে -2/3, দেখো তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রবণতা।
তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস c এর সঙ্গে তুলনা করে দেখলাম প্রবণতা কত আসছে -2/3, আর এখানে ডেরিভেটিভ করে দেখো অ্যান্সার কত আসছে -2/3, দুটোই কি আসছে সেম আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই দেখতে পেলাম যে ডেরিভেটিভ করে যে রেজাল্টটা পাবো সেটা অ্যাকচুয়ালি স্পর্শকের প্রবণতাই বোঝায়। অবশ্যই এখানে পয়েন্ট বলা থাকতে হবে যে এই পয়েন্টে যে স্পর্শকের প্রবণতা কোনো ডেরিভেটিভ দ্বারা, যে পয়েন্ট না বললে কিন্তু অসুবিধা আছে, যেহেতু এটা সরল লেখা অতটা কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করলে যে স্পর্শকের প্রবণতা পাই এমন কোনো ব্যাপার নয়, কিন্তু সাপোজ ধরো আমি এটা বলছি, এটা একটু বুঝবে ব্যাপারটা, যে y ইকাল টু 3x² প্লাস 5x। ঠিক আছে, এখানে যদি ডেরিভেটিভ করি, সাপোজ এটাকে ডেরিভেটিভ করলি, ডেরিভেটিভ করলে কত হবে dy/dx, 3 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x প্লাস 5, তাহলে কত হচ্ছে ডেরিভেটিভ করলে 6x প্লাস 5। তো ডেরিভেটিভ আমি কি বলছিলাম যে ডেরিভেটিভ করলে স্পর্শকের কি পাওয়া যায়, প্রবণতা পাওয়া যায়। বাট অ্যাকচুয়ালি ওরকম ব্যাপার নয়, ডেরিভেটিভের স্পর্শকের প্রবণতা পেতে হলে কোনো একটা পয়েন্ট বলা থাকতে হবে যে এই পয়েন্টে তবেই স্পর্শকের প্রবণতা পাওয়া যাবে। বাট এখানে ডেরিভেটিভ করলে দেখো স্পর্শক এটা কিন্তু প্রবণতা নয়, এটা একটা ডেরিভেটিভ, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করলে ঘুরে ফাংশন চলে আসছে, এটা একটা ফাংশন, এটা স্পর্শকের প্রবণতা নয়। তো এখানে যদি বলা থাকে যে x ইকাল টু 2 পয়েন্টে, তখন x ইকাল টু 2 পয়েন্ট যদি পুট করি তখন আমরা প্রবণতা পাবো। ওকে, এটাই তোমাদের বোঝাতে যাচ্ছি যে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ করলে সেখানে স্পর্শকের প্রবণতা ডাইরেক্ট পাই না, ডেরিভেটিভ করলে আবার ঘুরে একটা ফাংশনই চলে আসে, সেখানে অবশ্যই একটা পয়েন্ট বলা থাকতে হবে, তবেই ওই পয়েন্টে কি হবে, ডেরিভেটিভ করলে ওই পয়েন্টে স্পর্শকের প্রবণতা পাবো। এবার যেটা বলবো তোমাদের, যে কোন একটা ফাংশনের কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না সেটা আমরা দেখবো। আমরা দেখো, তো হেডিং দাও কোন কোন পয়েন্টে ফাংশনের ডিফারেন্সিবল হবে না, লিখবে যে কোন কোন পয়েন্টে কোন কোন পয়েন্টে ফাংশন ডিফারেন্সিবল হবে না, ফাংশন ডিফারেন্সিবল হবে না, ডিফারেন্সিবল হবে না। কোন কোন পয়েন্টে একটা ফাংশনের কোন একটা পয়েন্ট দিল, ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না তার দেখবো আমরা। দেখো ফার্স্ট দেখো 1 নম্বর, দেখো 1 নম্বর লিখবে কি, কোন একটা ফাংশনের এন্ডিং পয়েন্টে যে ইন্টারভেল দেওয়া আছে তার এন্ডিং পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। দেখো সাপোজ একটা ফাংশন y ইকুয়াল টু fx, একটা ফাংশন ধরলাম, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে y ইকুয়াল টু fx, এটা y ইকুয়াল টু fx একটা কার্ভ। এই কার্ভের দেখো এইখানে এইটা হচ্ছে ধরো এখানে x ইকুয়াল টু a পয়েন্ট, এটা হচ্ছে x ইকুয়াল টু a, আর এটা ধরো x ইকুয়াল টু b। তো এই যে ফাংশনটা আছে এর এন্ডিং পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। কেন হবে না আমি বলছি, দেখো লিখে রাখো আগে, যে ফাংশনের এন্ডিং পয়েন্টে নট ডিফারেন্সিবল। কেন ডিফারেন্সিবল না, দেখো আমি বলছিলাম কোন একটা ফাংশনে কোন একটা পয়েন্টে মানে ডিফারেন্সিবল তখনই হবে যদি ওই পয়েন্টে কি ড্র করা যায়, ট্যানজেন্ট ড্র করা যায়। এবং এটাও মনে রাখবে যে ওই পয়েন্টে ট্যানজেন্ট হচ্ছে ইউনিক ট্যানজেন্ট হবে, মানে একটা মাত্র ট্যানজেন্ট ড্র করা যায়, একটি মাত্র যদি ট্যানজেন্ট ড্র করা যায় তবে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল হবে। বাট এখানে একটু লক্ষ্য করো, এর যে এন্ডিং পয়েন্ট x ইকুয়াল টু a পয়েন্ট, এখানে অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, অসংখ্য ট্যানজেন্ট ড্র করা গেলে সেই পয়েন্টে ডিফারেন্সিবল হবে না। এখানেও দেখো এর এন্ডিং পয়েন্ট এধারও দেখো অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, তো অসংখ্য ট্যানজেন্ট ড্র করা গেলে সেই পয়েন্টে ফাংশন ডিফারেন্সিবল হবে না। যে পয়েন্টে একটি মাত্র ট্যানজেন্ট ড্র করা যাবে সেই পয়েন্টে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল হবে। তো এখানে এন্ডিং পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না, নট ডিফারেন্সিবল। কেন, বিকজ এন্ডিং পয়েন্টে অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যায়, অসংখ্য স্পর্শক ড্র করা যায়, ট্যানজেন্ট ড্র করা যায়, আর অসংখ্য ট্যানজেন্ট ড্র করা গেলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে। নেক্সট 2 নম্বর দেখো, 2 নম্বরটা কি লিখবি,
দেখো কোন একটা পয়েন্টে ধরো একটা ফাংশন y ইকুয়াল টু fx, এটা ধরো x ইকুয়াল টু 5 পয়েন্ট, x ইকুয়াল টু 5 পয়েন্ট ধরো, এই x ইকুয়াল টু 5 পয়েন্টের সাপেক্ষে দেখো ফাংশনটা ব্রেক করে গেছে, x ইকুয়াল টু 5 পয়েন্টের সাপেক্ষে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ব্রেক করে গেছে মানে কি ডিসকন্টিনিউয়াস। তো যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করা যায় না, ফাংশনই নেই ওখানে, কোথায় ট্যানজেন্ট ড্র করব? তো যেহেতু আমরা ওখানে ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে না, যেহেতু ডিসকন্টিনিউয়াস সেহেতু ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে না, আর ট্যানজেন্ট যদি না ড্র করতে পারি ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তা লিখে রাখবে কোনো পয়েন্টে যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় ওই পয়েন্টে ফাংশনটা হবে নট ডিফারেন্সিবল। তাহলে এটা কি লিখবে? কোনো পয়েন্টে যদি ফাংশনটি ডিসকন্টিনিউয়াস হয়, ফাংশনটি ডিসকন্টিনিউয়াস হয়, কোনো পয়েন্টে যদি ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয় তবে ওই পয়েন্টে ফাংশনটি নট ডিফারেন্সিবল, ফাংশনটি নট ডিফারেন্সিবল। ওকে, কারণ ডিসকন্টিনিউয়াস মানে কি ওই পয়েন্টে ফাংশনটা ব্রেক করে গেছে, আর ব্রেক করে যাওয়া মানে কি ওই পয়েন্টে ফাংশনটা স্পর্শক অঙ্কন করতে পারবো, কারণ এখানে ফাংশনে কার্ভই এক্সিস্ট করছে না, স্পর্শক কোথা থেকে পাবো? সেই জন্য ওই পয়েন্টটা কি হবে? নট ডিফারেন্সিবল। নেক্সট 3 নম্বর পয়েন্ট দেখো, যদি কোনো পয়েন্টে খাঁজ থাকে, খাঁজ মানে কি, ধর এই একটা ফাংশনের কার্ভ, মডুলাস ফাংশন যেগুলো হয়, এই একটা ফাংশন দেখো, এই একটা ফাংশন আছে যেখানে হচ্ছে এই পয়েন্টটা দেখো, ধরো এক্স ইকুয়াল টু এটা 3 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 3 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 3 পয়েন্টের সাপেক্ষে এই জায়গাটা কি আছে, ফাংশনটা কার্ভ হচ্ছে খাঁজ টাইপের সৃষ্টি হয়ে গেছে, তো এই জায়গাটায় ফাংশনটা নট ডিফারেন্সিবল, কিন্তু ফাংশনটা কিন্তু এই জায়গায় কন্টিনিউয়াস, ঠিক আছে, যে এখানে লিখছি দেখো যে যখন ডিসকন্টিনিউয়াস হয় ওই পয়েন্টে নট ডিফারেন্সিবল, বাট কন্টিনিউয়াস হলেই যে ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে এমন কোনো ব্যাপার নয়। এখানে দেখো ফাংশনটা এই জায়গাটা কন্টিনিউয়াস, কারণ এইটা কার্ভটা আঁকতে গেলে কোথাও আমাদের পেন তুলতে হচ্ছে না, সুতরাং এই যে ফাংশনের কার্ভটা এটা হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ, কন্টিনিউয়াস হওয়া সত্ত্বেও এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। কেন হবে না? আমরা বলছি যে ডিফারেন্সিবল হতে হলে যে পয়েন্টে ডিফারেন্সিবল দেখাতে হবে ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে এবং ইউনিক ট্যানজেন্ট ড্র করতে হবে, বাট এখানে এই যে খাঁজটা আছে দেখো, এখানে আমাদের অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, দেখো অসংখ্য ট্যানজেন্ট ড্র করা যাচ্ছে, ঠিক আছে, তো অসংখ্য ট্যানজেন্ট ড্র করা গেলে সেখানে কিন্তু কখনোই ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তা লিখবে যে এই ছবির সাপেক্ষে কি বলবে, যে পয়েন্টে খাঁজ তৈরি হয়, যে পয়েন্টে খাঁজ থাকে, যে পয়েন্টে খাঁজ থাকে, খাঁজ, আচ্ছা এরকম ঢেউ খেলানো থাকলে কিন্তু হবে, এখন ঢেউ খেলানো টাইপের হলে হবে, এখানে কিন্তু খাঁজ নেই, শুধু যেখানে খাঁজ থাকবে সেখানে ডিফারেন্সিবল হবে না, যে পয়েন্টে খাঁজ থাকবে, যে পয়েন্টে খাঁজ থাকবে ওই পয়েন্টে ফাংশন ইজ নট ডিফারেন্সিবল, অন্তর্কলন যোগ্য নয়, ফাংশন ইজ নট ডিফারেন্সিবল। কেন? কারণ ওই পয়েন্টে আমরা ইউনিক ট্যানজেন্ট ড্র করতে পারবো না, বিকজ কারণ হিসাবে লিখে রাখতে পারো, বিকজ ওই পয়েন্টে একটি মাত্র ট্যানজেন্ট ড্র করা যায় না, ইউনিক ট্যানজেন্ট ড্র করা যায় না, ইউনিক স্পর্শক, ইউনিক ট্যানজেন্ট ড্র করা যায় না, ড্র করা যায় না, ঠিক আছে। তো আমরা কি দেখলাম, কোন কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না, ফাংশনের এন্ডিং পয়েন্টে নট ডিফারেন্সিবল, যে পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিবল, এবং যে পয়েন্টে খাঁজ তৈরি হচ্ছে তাহলে সেই পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিবল। ওকে, এবার দেখো আমরা কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে ডিফারেন্সিবল হবে কিনা সেই ফাংশনটা আমরা কার্ভ দেখে কিন্তু বলে দিতে পারবো। কিভাবে বলে দিতে পারবো? দেখো যে পয়েন্টে আমাদের ফাংশনটা ডিফারেন্সিবল হবে কিনা চেক করতে হলে ওই পয়েন্টে আমাদের কার্ভটা দেখবো যে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ফার্স্ট চেক করবে, কি বললাম, ডিফারেন্সিবল হবে, লিখবে হেডিং দাও,
আমরা কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে ইফ কি কন্ডিশনে, আমরা দুটো কন্ডিশন দেখব। এক নম্বর কন্ডিশন, কোনো একটা পয়েন্টে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল দেখতে বলে, ওই পয়েন্টে ফাংশনটা কার্ভ ড্র করব, কার্ভ ড্র করে দেখবো ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তাহলে ফার্স্ট দেখবো কন্টিনিউয়াস হতে হবে, ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে, ওই পয়েন্টে ফাংশনটি কন্টিনিউয়াস হতে হবে, ফাংশনটি কন্টিনিউয়াস হতে হবে। ফার্স্ট পয়েন্ট এটা দেখবো। আর সেকেন্ড পয়েন্ট কি দেখবো, 2 নম্বর পয়েন্ট দেখবো যে ওই পয়েন্টে ফাংশনটা কোথাও খাঁজ আছে কিনা। ওই পয়েন্টে যদি খাঁজ থাকে তাহলে ডিফারেন্সিবল হবে না। তাহলে কি হবে, খাঁজ মানে ওই পয়েন্টে খাঁজ যেন না থাকে, খাঁজ যেন না থাকে, আমি নিজের মতন করে লিখে দিচ্ছি, খাঁজ যেন না থাকে মানে স্মুথ হতে হবে, স্মুথ হতে হবে মানে শার্প পয়েন্ট থাকবে না, স্মুথ হতে হবে। ঠিক আছে, তো কোন একটা ফাংশন এই দুটো পয়েন্ট যদি হয়, ফাংশনের ছবিটা আঁকবো, ছবিটা এঁকে দেখবো যে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। আচ্ছা কন্টিনিউয়াস মানে কি, যে ওই পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে কিনা, মানে গ্যাপ আছে কিনা ওই পয়েন্টে, যে পয়েন্টে দেখতে বলবো ওই পয়েন্টে গ্যাপ আছে কিনা দেখবো। যদি গ্যাপ থাকে হবে না, কিন্তু গ্যাপ গ্যাপ থাকা যাবে না এক নম্বর পয়েন্টে, মানে কন্টিনিউয়াস হতে হবে। 2 নম্বর পয়েন্টে ওই পয়েন্টে যেন খাঁজ থাকে, খাঁজ মানে কি এরকম যেন না থাকে, এরকম এরকম থাকলে এই পয়েন্টে হবে না, এখানে হবে এই পয়েন্টে হবে না, এরকম থাকলে হবে, ঢেউ খেলানো থাকলে হবে, এইগুলোতে স্পর্শক ড্র করে যাচ্ছে, আর খাঁজ থাকলে স্পর্শক একটা ড্র করা যায় না। ঠিক আছে, তো এই দুটো পয়েন্ট দেখেই আমরা কোন একটা কার্ভ দেখেই বলে দিতে পারবো যে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না ডিফারেন্সিবল হবে না। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাদের নেক্সট যেটা পড়াবো, যেটা তোমাদের কন্টিনিউটিতে পড়িয়েছিলাম, যে আইলেটের মধ্যে যেসব ফাংশন আছে সেই সব ফাংশনে কোথায় কোথায় ফাংশনটা কন্টিনিউয়াস হয়েছিল, কোথায় কোথায় ডিসকন্টিনিউয়াস হয়েছিল, সেটা আমরা কন্টিনিউটি চ্যাপ্টারে দেখিয়ে দিয়েছিলাম। এখানেও ঠিক একই রকম দেখাবো, যে আইলেটের মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেই সব ফাংশনে কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে, কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না, তার কার্ভ দেখে আমরা সহজে বলে দিতে পারবো। তো এটা শিখে আমাদের কি হবে, এটা শিখে দেখো তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্ন আছে, তো আইলেটের মধ্যে যেসব ফাংশনগুলো আছে সেগুলো যদি তোমাদের আগে থেকেই জানা থাকে, যে এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে, এই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না, তো তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো আইলেটের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমি এখানে একটু আলোচনা করছি, যে কোন পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে আর কোন পয়েন্টে হবে না। তো হেডিং দাও আইলেট বলে, আইলেট, আইলেট, দেখো, তো দেখো আইলেটের মধ্যে কি কি আছে দেখো, ফার্স্ট কি আছে, আই আছে, ফার্স্ট কি আছে, আই আছে। আচ্ছা, আই মানে কি, আই মানে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আই মানে কি ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। এর মধ্যে কি আছে, সমস্ত ইনভার্স ফাংশন গুলো আছে, যেমন সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সাইন ট্যান, কট সেক, কট ইনভার্স সেক ইনভার্স, এরকম টাইপের আছে। আচ্ছা, এল মানে কি, দেখো এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন, এল, এল মানে হচ্ছে কি লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন। এর মধ্যে কি কি আছে, সমস্ত লগ ফাংশন গুলো আছে, মানে লগ এক্স, লগ দিয়ে যেসব ফাংশন গুলো আছে সেগুলোকে বলা হয় লগারিদমিক ফাংশন। আচ্ছা, এ মানে কি, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এ মানে কি, এ মানে অ্যালজেব্রিক ফাংশন, এখানে লিখবে অ্যালজেব্রিক ফাংশন বলে, এ মানে কি অ্যালজেব্রিক ফাংশন। আচ্ছা, এই অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে কি কি আছে বলতো, অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে এক নম্বর আছে পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন। আচ্ছা, পলিনোমিয়াল ফাংশনে আবার ভাগ আছে, একটা আছে কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন, 2 নম্বর হচ্ছে লিনিয়ার ফাংশন, মানে
এরপরে কি আছে কোয়াড্রেটিক ফাংশন, কিউবিক ফাংশন, অসংখ্য আছে এর মধ্যে, কিউবিক ফাংশন আরো আছে মানে অসংখ্য। আচ্ছা 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে আছে রেশনাল ফাংশন, 3 নম্বর হচ্ছে মডুলাস ফাংশন, 4 নম্বর হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, 5 নম্বর হচ্ছে সিগনাম ফাংশন, 6 নম্বর হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, মানে ছোট লিখে দিচ্ছি এফপিএ মানে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে আছে। আচ্ছা টি মানে কি, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। টি এর মধ্যে কি আছে, টি এর মধ্যে আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর মধ্যে কি আছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর মধ্যে কি আছে সাইন এক্স আছে, কস এক্স আছে, ট্যান এক্স আছে, কড এক্স আছে, সেক এক্স আছে, কোসেক এক্স আছে। তারপরে কি আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ই মানে কি, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এর মধ্যে কি আছে মানে সংখ্যার মাথায় এক্স, এ টু দি পাওয়ার এক্স, ইউ টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স, এগুলো হচ্ছে সব এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এবার দেখো এই আইলেটের মধ্যে যতগুলো ফাংশন লিখালাম এই সমস্ত ফাংশন কোথায় ডিফারেন্সিবল হবে কোথায় হবে না সমস্ত বিষয় আমি এখানে আলোচনা করে দিচ্ছি। তো দেখো ফার্স্ট কি আছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন মধ্যে কে আছে সাইন ইনভার্স আছে, কস ইনভার্স আছে, এগুলো আছে, ট্যান ইনভার্স আছে। এরা কোথায় ডিফারেন্সিবল হবে, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যেসব পয়েন্টে কন্টিনিউয়াস হয়েছিল ওইসব পয়েন্টে ডিফারেন্সিবল হবে। এরা হচ্ছে ডোমেনে কি হয়েছিল কন্টিনিউয়াস হয়েছিল, তাহলে এরা ডোমেনে কি হবে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ডিফারেন্সিবল হবে। ডিফারেন্সিবল কোথায় কোথায় হবে, ডোমেনে হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ডোমেনে কি হবে ডিফারেন্সিবল হবে। এবার চলে আসো লগারিদম ফাংশন। আচ্ছা লগ ফাংশন কোথায় ডিফারেন্সিবল হবে, আগে দেখো লগ ফাংশনের ছবি দেখো আগে, লগ ফাংশনের ছবি কেমন হয় বলতো, দেখো লগ ফাংশন কি হবে এক্সপোনেনশিয়াল ফাংশনের সাপেক্ষে সিমেট্রিক হবে, মানে y ইকুয়াল টু x এর সাপেক্ষে সিমেট্রিক টাইপের হবে। লগ ফাংশনের ছবি এরকম টাইপের আসবে, এরকম এটা একটা আসবে, আর এটা কি আসবে এরকম টাইপের আসবে। এটা হচ্ছে লগ ফাংশনের ছবি। তো দেখো এটা এরকম ইনফিনিটি পর্যন্ত গেছে আর এটাও এরকম ইনফিনিটি পর্যন্ত গেছে, কখনো এই জিরো বিন্দুকে এটা কিন্তু টাচ করেনি, এই রেখাটা এই কার্ভটা এই এক্স ইকুয়াল টু জিরোর যে অক্ষটা আছে ওয়াই অক্ষকে কখনোই এটা টাচ করেনি। এধারে এই অক্ষ থেকে ওধারে সমস্ত জায়গায় কি হবে ফাংশনটা এরকম টাইপের আছে। আচ্ছা এবার লক্ষ্য করো এই যে ফাংশনটা আছে ফাংশনটা কোথাও কি ডিসকন্টিনিউয়াস, দেখো এই ধারের পয়েন্টগুলোতে ফাংশনের কার্ভই নেই, তাহলে এই ধারের পয়েন্টে ফাংশনটা কি ডিসকন্টিনিউয়াস, তাহলে যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয় ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তাহলে কোথায় কন্টিনিউয়াস হবে, দেখো এই ধার থেকে, দেখো এই ধার থেকে যত আছে জিরো থেকে ওই ধারের বিন্দুগুলোতে দেখো, জিরো থেকে যে পয়েন্টে দেখো এক্স এর ভ্যালু যাই ধরো সমস্ত জায়গায় ফাংশনটা দেখো স্মুথ আছে এবং ফাংশনটা কন্টিনিউয়াস আছে, কোথাও ফাংশনটা ব্রেক করেনি। কি বললাম এই যে ফাংশনের কার্ভটা আছে জিরো থেকে ওই ধারে দেখো কোথাও ফাংশনটা ব্রেক করেনি, মানে সমস্ত জায়গায় ফাংশনটা কি আছে কন্টিনিউয়াস আছে এবং কোথাও ফাংশনটা কার্ভ খাঁজ নেই, ঠিক আছে। তাহলে কোথায় ডিফারেন্সিবল হবে, যেসব জায়গায় ফাংশনটা কি আছে কন্টিনিউয়াস আছে এবং ওই সব জায়গায় যদি ফাংশনটা কোনো বিন্দুতে যদি না খাঁজ থাকে ওই সব জায়গায় সমস্ত জায়গায় কি হবে ডিফারেন্সিবল হবে। সুতরাং এখানে সমস্ত জায়গায় ফাংশনটা কি হচ্ছে কন্টিনিউয়াস আছে এবং কোথাও কি নেই ফাংশন কোনো বিন্দুতে খাঁজ নেই, তাহলে ওই সব পয়েন্টে কি হবে ডিফারেন্সিবল হবে। তাহলে ডিফারেন্সিবল কোথায় হবে, জিরো থেকে, জিরো পয়েন্টে ফাংশনটা কার্ভ এক্সিস্টই করছে না তাহলে জিরো পয়েন্টে ডিফারেন্সিবল হবে না, তাহলে জিরো থেকে আপ টু কত দূর যাবে ইনফিনিটি পর্যন্ত, যত দূরই যাও সমস্ত জায়গায় ফাংশনটা কি হবে কন্টিনিউয়াস এবং কোথাও খাঁজ থাকবে না, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি হবে ডিফারেন্সিয়েবল হবে, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে। তো লগ ফাংশন কোথায় কোন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হবে,
0 থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত, ওপেন ইন্টারভ্যাল 0। এবার চলে আসো অ্যালজেব্রিক ফাংশন। ফাংশনটা দেখো, অ্যালজেব্রিক ফাংশনের মধ্যে যে পলিনোমিয়াল ফাংশনটা আছে, পলিনোমিয়াল ফাংশনের কার্ভ দেখবে। পলিনোমিয়াল ফাংশনের মধ্যে এই যে ফাংশনগুলো আছে, এগুলো পলিনোমিয়াল ফাংশনের পার্ট। কনস্ট্যান্ট ফাংশন, লিনিয়ার ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন, কিউবিক ফাংশন, এদের কার্ভ দেখবে কোথাও ডিসকন্টিনিউয়াস নয়। যে কোনো পয়েন্টে দেখবে সমস্ত পয়েন্টে কি হয়, কন্টিনিউয়াস আছে, এবং সমস্ত পয়েন্টে দেখবে কোথাও খাঁজ নেই। তো এরা কি হবে, এরা কন্টিনিউয়াস কোথায় হবে, এরা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে, সরি সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে। এরা কোথায় ডিফারেন্সিবল হবে, ডিফারেন্সিবল হবে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল ফাংশন কি হবে, ডিফারেন্সিবল হবে। এবার চলে আসো রেশনাল ফাংশন। আচ্ছা রেশনাল ফাংশনকে আমরা কি দিয়ে ডিনোট করি, gx বাই hx, ঠিক আছে। আচ্ছা জিএসটা কি বলছিলাম, জিএসটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এইচএসটাও কি হবে, পলিনোমিয়াল ফাংশন। আচ্ছা এক্ষুনি আলোচনা করলাম পলিনোমিয়াল ফাংশন সব জায়গায় কি হয়, ডিফারেন্সিবল হয়। এরা ডিফারেন্সিবল সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে, এরা ডিফারেন্সিবল। এইচএক্স সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্সিবল হয়। এবার দেখো যদি দুটো ফাংশন ডিফারেন্সিবল হয়, তাদের ভাগফলও কি হবে, ডিফারেন্সিবল হবে। এটা তোমাদের পরে পড়াবো যে দুটো ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাদের ভাগফলও কি হবে, ডিফারেন্সিবল হবে। শুধু কাকে বাদ দিয়ে, এই এইচএক্স কে যে 0 করে যে এক্স এর ভ্যালুটা পাবো ওই পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিবল হবে। তাহলে এরা কোথায় ডিফারেন্সিবল হবে, এরা ডিফারেন্সিবল সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল। শুধু কাকে বাদ দিব, সেই সব এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিব যেটা হচ্ছে হরটাকে 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আছে ওই এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিয়ে যে ভ্যালুগুলো পাবো সেই জায়গায় কি হবে, ফাংশনটা ডিফারেন্সিবল হবে। শুধু এই পয়েন্টগুলো বাদ দিই, হরটাকে 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আসবে ওই পয়েন্টগুলো বাদ দিয়ে সমস্ত পয়েন্টে কি হবে, রেশনাল ফাংশন কি হবে, ডিফারেন্সিবল হবে। মডুলাস ফাংশন দেখো, আচ্ছা মডুলাস ফাংশন আগে ছবিটা দেখো কেমন হয়, মডুলাস ফাংশনের ছবিটা কেমন হয় দেখো, এটা দেখো মড এক্স, এটা হচ্ছে মড এক্স এর ছবি। এটা কি, মড এক্স এর ছবি, এটা এদিকে আছে, এটা এদিকে আছে। এটা মড এক্স এর ছবি। আচ্ছা দেখো আমরা বলছিলাম যে মড এক্স এর ছবি কি করে আঁকবে, ধরো আমি দেখাচ্ছি, দেখো ধরো মড অফ এক্স মাইনাস 5 এর ছবি কি করে আঁকবে। দেখো এই মডের ভিতরে যেটা আছে এটাকে 0 করে দাও, এক্স মাইনাস 5 কে 0 করে দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, 5 আসবে। এই 5 পয়েন্টে ফাংশনটার এই যে খাঁজটা আছে এই খাঁজটা তৈরি হবে। তাহলে 5 পয়েন্ট 1 2 3 4 5 এই পয়েন্টে এরকম খাঁজ আসবে, এখানে 5 পয়েন্ট এরকম হয়। যদি ধরো এক্স মাইনাস এক্স প্লাস 3 বললো, এর ছবি কেমন হবে, এটাকে 0 করো, মডের ভিতরে যেটা আছে 0 করো, সমান 0, এক্স ইকুয়াল টু কত হবে, -3। তাহলে -3 পয়েন্টে খাঁজ আসবে, 1 2 3, -3 হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটায় কি আসবে, খাঁজটা তৈরি হবে। তো যে পয়েন্টে খাঁজ আসে ওই পয়েন্টে কি হয়, নট ডিফারেন্সিবল হয়। একটু লক্ষ্য করো এই যে ফাংশনটা কার্ভ আছে, যে ছবিটা আঁকছি এখানে এই পয়েন্টে ফাংশনটা কি বলবো, খাঁজ আছে, এই পয়েন্টে নট ডিফারেন্সিবল। এই পয়েন্ট বাদ দিয়ে যে কোনো পয়েন্ট দেখো ফাংশনটা সমস্ত জায়গায় কন্টিনিউয়াস এবং কোথাও ব্রেক নেই এবং কোথাও খাঁজ নেই, ঠিক আছে। শুধু যে পয়েন্টে 0 হচ্ছে ফাংশনটার ভ্যালু, মডুলাসের ভ্যালু ভেতরে যেটা আছে ওটাকে 0 করে যে ভ্যালুটা পাচ্ছি ওই পয়েন্টে খাঁজ আসছে, ওই পয়েন্ট বাদ দিয়ে সমস্ত পয়েন্টে কি হবে, ফাংশনটা ডিফারেন্সিবল হবে। তাহলে এখানে এই মড এক্স এর ক্ষেত্রে কি হবে, এইটা কোথায় ডিফারেন্সিবল হবে, এটার ক্ষেত্রে ডিফারেন্সিবল সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, এই যে পয়েন্টে খাঁজ আসছে, এখানে কোন পয়েন্টে খাঁজ আসছে, এই মডের ভিতরে 0 করবে, এটাকে 0 করলে কত, এক্স এর ভ্যালু 0 আসবে, তাহলে 0 পয়েন্ট বাদ দিয়ে সমস্ত জায়গায় কি হবে, ডিফারেন্সিবল হবে। যদি আমরা এইটা বলি, এইটার কথা বলি, এটা যদি আমরা এখানে বলি তাহলে এটা কোথায় ডিফারেন্সিবল হবে, যে কোন পয়েন্টে খাঁজ আসছে, এক্স ইকুয়াল টু 5 পয়েন্টে, তাহলে 5 পয়েন্টটাকে বাদ দেবো, তাহলে ওটার ক্ষেত্রে কি হবে, ওটা যদি আমরা ছবি এখানে আঁকতে যাই, দেখো তাহলে এক্স ইকুয়াল টু 5 এই জায়গাটা, তাহলে কোথায় ডিফারেন্সিবল হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, 5 কে বাদ দেবো। এটা হচ্ছে মড অফ এক্স মাইনাস 5 এর ছবি, ঠিক আছে। তাহলে এইসব জায়গায় কি হবে, মডুলাস ফাংশনের ক্ষেত্রে খাঁজ আসছে ওইসব পয়েন্টে নট ডিফারেন্সিবল, ওইসব পয়েন্ট বাদ দিয়ে সমস্ত জায়গায় কি হবে, ডিফারেন্সিবল হবে। নেক্সট দেখো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। আচ্ছা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ছবি কেমন হবে, ছবি দেখো, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন ছবি দেখো, আর ছবিটা এরকম টাইপের আসবে, এরকম এসে এরকম আসবে, এরকম এসে এরকম আসবে, এরকম এসে এরকম আসবে,
এধারে এরকম এসে এরকম আসবে, এধারে এরকম টাইপের আসবে। এগুলো হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো ছবির দিকে তাকাও, যে মডুলাস ফাংশনের যে ছবিটা আছে তার এক পয়েন্টে দেখো গ্যাপ আছে, এখানে থেকে এখানে যেতে হলে এটা হচ্ছে এক পয়েন্ট, এক পয়েন্টে পেন তুলতে হচ্ছে, 2 পয়েন্টে পেন তুলতে হচ্ছে, তারপর 3 পয়েন্টে দেখো ফাংশনটা ব্রেক করে গেছে, 3 পয়েন্টে পেন তুলতে হচ্ছে। এখানে -1 পেন তুলতে হবে, এখানে 0 পয়েন্টেও পেন তুলতে হচ্ছে। তো সমস্ত ইন্টিজার সংখ্যাতে মডুলাস ফাংশনটা কার্ভ কি হচ্ছে, ব্রেক করে গেছে, মানে ডিসকন্টিনিউয়াস। তো যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিবল। তাহলে ডিফারেন্সিবল কোথায় হবে, ওই ইন্টিজার সংখ্যাগুলো বাদ দিয়ে সমস্ত পয়েন্টে। যেমন ধরো এই পয়েন্টে ফাংশনটা কার্ভ দেখো কোথাও ব্রেকও করেনি এবং স্মুথ আছে, খাঁজ নেই, তাহলে এই পয়েন্টে কি হবে, ডিফারেন্সিবল হবে। তাহলে কোথায় ডিফারেন্সিবল হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে মডুলাস ফাংশনের ক্ষেত্রে কি হবে, সরি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ক্ষেত্রে কি হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, ইন্টিজার সংখ্যাগুলো বাদ দেবো, কারণ ইন্টিজার সংখ্যাতে ফাংশনটা ব্রেক করে গেছে, ডিসকন্টিনিউয়াস। সেই জন্য ইন্টিজার সংখ্যা বাদ দিয়ে যত নাম্বার আছে সব জায়গায় ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল হবে। নেক্সট চলে আসো, নেক্সট সিগনাম ফাংশন। আচ্ছা সিগনাম ফাংশনের ছবি দেখো কেমন হয়, সিগনাম ফাংশনের ছবিটা এরকম টাইপের আছে, এখানে এরকম হয়ে এরকম যাবে, এখানে এরকম হয়ে এরকম যাবে। এইসব ছবি আমি কন্টিনিউটি চ্যাপ্টারে ভালো করে আলোচনা করেছিলাম, সেই জন্য এখানে জাস্ট ছবিটাই এঁকে দিলাম। এখানে দেখো সিগনাম ফাংশন কোথায় ব্রেক করেছে, দেখো এই যে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টের ক্ষেত্রে আমরা কার্ভটা এভাবে আঁকছি, তারপর পেন তুলে এখানে আসতে হচ্ছে, এখানে আসতে হচ্ছে। তো 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক করে গেছে, তো 0 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। 0 পয়েন্ট বাদ দিয়ে যত পয়েন্ট আছে, ধরো এই পয়েন্টে ফাংশনটা দেখো স্মুথ আছে এবং কন্টিনিউয়াস আছে। এই পয়েন্টে দেখো, এই পয়েন্টের সাপেক্ষে ফাংশনটা কার্ভ দেখো স্মুথ আছে এবং কন্টিনিউয়াস আছে, কোথাও ব্রেক করেনি। তো 0 পয়েন্ট বাদ দিয়ে যত পয়েন্ট আছে সমস্ত জায়গায় ফাংশনটা কি হবে, ডিফারেন্সিবল হবে। তাহলে ডিফারেন্সিবল কোথায় হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দিব, 0 কে বাদ দেবো। তো 0 পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিবল। এবার চলে আসে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। আচ্ছা ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ছবি দেখা হবে, ছবি কেমন আসবে, এরকম টাইপের আসবে, এরকম 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 ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের ছবি আসবে। এটা হচ্ছে 1, এদিকে হচ্ছে -1, এটা হচ্ছে 0 1 2 3, এদিকে হচ্ছে -1 -2। তো ছবিটার দিকে তাকাও, 0 পয়েন্টে ফাংশনটা ব্রেক করছে, দেখো এভাবে করতে হচ্ছে, তারপরে পেন তুলে এখানে আসতে হচ্ছে, 1 পয়েন্টে পেন তুলতে হচ্ছে, 2 পয়েন্টে পেন তুলতে হচ্ছে, 3 পয়েন্টে পেন তুলতে হচ্ছে। তাহলে 1 2 3 0 -1 -2 সমস্ত জায়গায় আমাদের পেন তুলে অঙ্কন করতে হচ্ছে। ওই ইন্টিজার সংখ্যাতে কি হচ্ছে, ফাংশনটা কার্ভ ব্রেক করেছে, তো ওই সব পয়েন্টে কি হবে, ফাংশনটা নট ডিফারেন্সিবল। তাহলে কি হবে, এটাও ঠিক একই রকম, কোথায় কোথায় ডিফারেন্সিবল হবে, সমস্ত রিয়েল নাম্বার থেকে ইন্টিজার সংখ্যাগুলো বাদ দিতে হবে, কারণ ওই ইন্টিজার সংখ্যাতে ফাংশনটা দেখো ব্রেক করে গেছে, ওই ইন্টিজার সংখ্যাতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ওই ইন্টিজার সংখ্যা বাদ দিয়ে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টে দেখবে ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ওইসব পয়েন্টে ফাংশনটার কোনো খাঁজ নেই। ঠিক আছে, তো ইন্টিজার সংখ্যা বাদ দিয়ে যত পয়েন্ট থাকবে সমস্ত জায়গায় ফ্র্যাকশনাল পার্ট ফাংশন কি হবে, ডিফারেন্সিবল হবে। ঠিক আছে, তো অ্যালজেব্রিক ফাংশন আমি দেখিয়ে দিলাম। এবার দেখো নেক্সট যেটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন তাদের ডোমেনে কন্টিনিউয়াস হবে, সরি ডিফারেন্সিবল হবে। ট্রিগোনোমেট্রিক ফাংশন কি হবে, এরা সব ডোমেনে ডিফারেন্সিবল হবে, ইন দিয়ার ডোমেন। ঠিক আছে, তো ডোমেনটা কি আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি, যে সাইন এক্স কোথায়, দেখো সাইন এক্স কোথায় ডিফারেন্সিবল হবে, একটু সাইন এক্স এর কার্ভটা দেখো কোথায় আছে। সাইন এক্স এর কার্ভটা লক্ষ্য করবে, সাইন এক্স এর কার্ভ হচ্ছে এরকম টাইপের, এরকম টাইপের সাইন এক্স এর কার্ভ। দেখো সাইন এক্স এর কার্ভটা লক্ষ্য করলে দেখবে কোনো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস নয় এবং কোনো পয়েন্টে খাঁজ নেই, সমস্ত জায়গায় কি হচ্ছে, স্মুথ আছে এবং কন্টিনিউ আছে। তো সাইন এক্স কোথায় ডিফারেন্সিবল হবে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে সাইন এক্স কি হবে, ডিফারেন্সিবল হবে। আচ্ছা কস এক্স দেখো, কস এক্স এর ছবি কেমন হবে, কস এক্স এর ছবি এরকম টাইপের আসবে, এরকম টাইপের আসবে cos x এর ছবি। তো cos x এর ছবির দিকে তাকাবে, cos x এর ছবি কোথাও ডিসকন্টিনিউয়াস নয় আর কোথাও খাঁজ নেই, তাহলে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে cos x কি হবে, ডিফারেন্সিবল হবে। তাহলে cos x কোথায় ডিফারেন্সিবল হবে, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে cos x ডিফারেন্সিবল হবে। আচ্ছা tan x দেখো, tan x মানে কত, tan x মানে sin x বাই cos x। ঠিক আছে, আচ্ছা sin x সমস্ত জায়গায় ডিফারেন্সিবল, cos x সমস্ত জায়গায় ডিফারেন্সিবল, তাদের ভাগফলও কি হবে,
সমস্ত জায়গায় ডিফারেন্সিবল হবে। শুধু কাকে বাদ দিয়ে, এই হরটাকে 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আসবে ওই এক্স এর ভ্যালুগুলো বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ডিফারেন্সিবল হবে। কি বললাম, যেরকম অ্যালজেব্রা কন্টিনিউটি ছিল, দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের ভাগফলও কন্টিনিউয়াস হবে, শুধু হরটাকে 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আসবে ওই এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিয়ে সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হবে। ঠিক এখানেও ওরকম বলা যায় যে দুটো ফাংশন যদি ডিফারেন্সিবল হয়, এই দেখো সাইন এক্সও ডিফারেন্সিবল কস এক্সও ডিফারেন্সিবল, এদের ভাগফলও কি হবে, ডিফারেন্সিবল হবে, শুধু কাকে বাদ দিয়ে, হরটাকে 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আসবে ওই এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিয়ে। তাহলে ডিফারেন্সিবল কোথায় হবে, এরা ডিফারেন্সিবল হবে সমস্ত রিয়েল নাম্বার থেকে, কাকে বাদ দিব, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে, শুধু কাকে বাদ দিব, সেই সব এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিব যেগুলো হচ্ছে হরটাকে 0 করে আসে, cos x = 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আসে ওই এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিয়ে সমস্ত জায়গায় কি হবে, tan x ডিফারেন্সিবল হবে। এবার চলে আসে cot x। cot x মানে কত, cot x মানে cos x বাই sin x। দেখো cos x তো সমস্ত জায়গায় ডিফারেন্সিবল, sin x তো সমস্ত জায়গায় ডিফারেন্সিবল, তাদের এদের ভাগফলও কি হবে, সমস্ত জায়গায় ডিফারেন্সিবল হবে, শুধু কাকে বাদ দিয়ে, হরটাকে 0 করে যে এক্স এর ভ্যালুগুলো আসবে ওই এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিয়ে সমস্ত জায়গায় ডিফারেন্সিবল হবে। তাহলে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল, শুধু কাকে বাদ দিব, সেই সব এক্স এর ভ্যালুগুলোকে বাদ দিব যেটা হচ্ছে হরটাকে 0 করে আসে, sin x = 0 করে আসে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে x এর মান কিন্তু বের করা যায়, x = 2n + 1 * π/2, এখানে x = কত হবে, n পাই হবে। আচ্ছা sec x দেখো, sec x কোথায় ডিফারেন্সিবল হবে, sec x মানে কত, 1/cos x, sec x মানে কত 1/cos x, 1 হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে, cos x ও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে, শুধু কাকে বাদ দেবো, হরটাকে 0 করে যে x এর ভ্যালুগুলো আসবে সেটাকে বাদ দেবো, তাহলে সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, সেই সব x এর ভ্যালুগুলোকে বাদ দেবো যেটা হচ্ছে হরটাকে 0 করে আসে। ঠিক আছে, আচ্ছা cosec x কি হবে, cosec x হচ্ছে 1/sin x, 1 হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল, sin x ও সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল, শুধু কাকে বাদ দেবো, সেই সব সমস্ত রিয়েল নাম্বার থেকে কাকে বাদ দেবো, সেই সব x এর ভ্যালুগুলোকে বাদ দেবো যেটা হচ্ছে sin x = 0 আসে, সেই সব x গুলোকে বাদ দেবো যেটা হচ্ছে sin x = 0 আসে, 0 করে যে x এর ভ্যালুগুলো আসবে সেই জায়গায় কি হবে, cosec x নট ডিফারেন্সিবল। ওকে, আচ্ছা তাছাড়া তোমরা দেখবে sin x এর তোমরা কার্ভ ড্র করবে, ছবি ড্র করবে, ছবিতে দেখবে যে কোথায় ডিসকন্টিনিউয়াস হচ্ছে ওই পয়েন্টে নট ডিফারেন্সিবল, এবং কোনো জায়গায় খাঁজ আছে কিনা, যে পয়েন্টে খাঁজ থাকবে ওই পয়েন্টগুলোকে বাদ দিয়ে দিবে, ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে না। আচ্ছা তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন করে দিলাম, ট্রিগোনোমেট্রিক ফাংশন তাদের ডোমেইনে কি হয়, ডিফারেন্সিবল হয়। আরেকটা বাকি আছে, দেখো আরেকটা কি বাকি আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন। এবার দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনের আমরা ছবি দেখেই বলে দেবো যে এক্সপোনেনশিয়াল ফাংশন কোথায় ডিফারেন্সিবল হবে, কোথায় নট ডিফারেন্সিবল হবে। দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনের ছবি দুটো আসবে, একটা হচ্ছে এরকম আসবে, একটা এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা একটা ছবি, আরেকটা ছবি কেমন হবে, আরেকটা ছবি হচ্ছে এরকম টাইপের আসবে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে a টু দি পাওয়ার x এর ছবি, এটা a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এগুলো সবই থাকবে। আচ্ছা একটু দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনটা কোনো জায়গায় কি ব্রেক করেছে, কোনো জায়গায় কি ডিসকন্টিনিউয়াস, দেখো এটা কিন্তু একদম ইনফিনিটি পর্যন্ত গেছে, আর এধারও একদম ইনফিনিটি পর্যন্ত গেছে, তো একটু লক্ষ্য করো কোথাও কিন্তু ব্রেক করেনি, তো সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ফাংশন কি হচ্ছে, দেখো কন্টিনিউয়াস, এবং কোনো জায়গায় কি খাঁজ আছে, একটু লক্ষ্য করো এক্সপোনেনশিয়াল ফাংশনের যে ছবিটা আছে কোথাও কি খাঁজ আছে, কোথাও খাঁজ নেই, সুতরাং সমস্ত জায়গায় কি দেখছি, কন্টিনিউয়াস আছে, এবং সমস্ত জায়গায় কোথাও খাঁজ নেই, সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ফাংশন কি হবে, ডিফারেন্সিবল হবে। ওকে, ডিফারেন্সিবল হতে হলে দেখতে হবে যে ওই যে কোনো সব জায়গায় কন্টিনিউয়াস আছে কিনা, আর কোনো জায়গায় খাঁজ আছে কিনা, খাঁজ থাকলে সেই জায়গায় ডিফারেন্সিবল হবে না, তো সুতরাং সব জায়গায় দেখছি কন্টিনিউয়াস এবং কোথাও খাঁজ নেই, তো সুতরাং এরা কোথায় ডিফারেন্সিবল হবে, সমস্ত রিয়েল নাম্বার ক্ষেত্রে ডিফারেন্সিবল কোথায় হবে, ডিফারেন্সিবল হবে এক্সপোনেনশিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে। ঠিক আছে, তো আইলেটের মধ্যে যতগুলো ফাংশন ছিল সমস্ত ফাংশনে আমরা ডিফারেন্সিবিলিটি সম্বন্ধে আলোচনা করে দিলাম, যেগুলো তোমাদের এমসিকিউ করতে অনেক কাজে লাগবে। এবার দেখো আমি যেগুলো স্টার মারছি, দেখো এই ধরো পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়াল ফাংশন এটা, তারপরে দেখো সাইন এক্স ফাংশন, সাইন এক্স, কস এক্স,
তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেগুলো আমি স্টার মারলাম দেখো, পলিনোমিয়াল ফাংশন, সাইন এক্স, কস এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন, যেগুলো স্টার মারলাম, এই স্টার মারাগুলোতে দেখো সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে এরা ডিফারেন্সিবল হচ্ছে, কোনো পয়েন্ট বাদ যায়নি। পলিনোমিয়াল ফাংশনের যত ফাংশন থাকবে সমস্ত জায়গায় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে। সাইন এক্স, কস এক্স, এরা সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে। এক্সপোনেনশিয়াল ফাংশনে যত ফাংশন থাকবে সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে ডিফারেন্সিবল হবে। ঠিক আছে, তো এই হলো, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের ডিফারেন্সিবল চ্যাপ্টারে আরো কিছু কনসেপ্ট আছে, যে আমরা এগুলো কার্ভ দেখেই বলে দিতে পারলাম যে এইসব ফাংশনে আমরা কার্ভ ড্র করতে জানি, যে কার্ভ দেখেই বলে দিলাম যে কোথায় কন্টিনিউয়াস এবং কোথাও খাঁজ আছে কিনা, সেই তার সাপেক্ষে আমরা এগুলো ডিফারেন্সিবিলিটি চেক করে নিলাম। নেক্সট ডেটে তোমাদের যে ম্যাথমেটিক্যালি ফর্ম আছে, যে কোনো একটা, যেমন লিমিটের কন্টিনিউটির ক্ষেত্রে কি রেখেছিলাম, যে কন্টিনিউটির ক্ষেত্রে কোনো একটা ফাংশনের কার্ভ ড্র করলাম, কোথাও গ্যাপ আছে কিনা দেখবো, যে জায়গায় গ্যাপ আছে ওই পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউ ছিল। ঠিক এখানেও এভাবেই আমরা কার্ভ ড্র করে দেখিয়ে দিলাম ডিফারেন্সিবিলিটি। এরপরে যে ম্যাথমেটিক্যালি ফর্ম আছে, যে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে কিনা, তার জন্য কি প্রসেস আছে, যে তার জন্য আমাদের যেমন কন্টিনিউটির ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনেবল সমান দেখেছিলাম, ঠিক এখানেও ওরকম দেখাবো, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে। ঠিক আছে, যেটা আমরা নেক্সট ডেটে আলোচনা করব। আজ এ পর্যন্তই। অবশ্যই তোমরা ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারে কনসেপ্ট সম্বন্ধে একটু আলোচনা মাথায় রাখবে। কনসেপ্ট ছাড়া কিন্তু ডিফারেন্সিবিলিটি, কন্টিনিউটি এগুলো কিন্তু অঙ্ক করতে অসুবিধা, অঙ্ক হয়ে যাবে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না তোমাদের। ওকে, আজ এ পর্যন্ত। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।